কেটে যায় দুদিন। রুদ্র আর দোলার বিয়ের প্রায় 1 সপ্তাহ শেষ। এই দুদিনে দোলা রুদ্রকে অনেকভাবে জ্বালিয়েছে। আর বেচারা রুদ্র দোলার হুমকিতে মুখ বুজে সব সহ্য করে যাচ্ছে। কারণ সে দোলাকে একদণ্ড বিশ্বাস করে না। তাই দোলা যে রুদ্রর নামে বাইরে মিথ্যা অপবাদ রটিয়ে বেড়াবে না এর কোনো বিশ্বাস নেই এমনটাই মনে করে রুদ্র। তবে রুদ্র দোলাকে অনেক কথা শুনিয়েছে, অনেকভাবে অপমানও করেছে, কিন্তু দোলা সে সব হাসি মুখে সয়ে গেছে। কারণ সে জানে তার জন্য এইগুলো প্রাপ্য থাকবে। রুদ্র যেমন মানুষ সেখানে থেকে তার সামনে থাকতে পারছে, লড়াই করতে পারছে, এটাই যথেষ্ট দোলার জন্য। রুদ্র প্রায় রাতে সোফায় ঘুমানোর জন্য যায়। কিন্তু সকাল হলে দুজনকে এক বিছানায় পাওয়া যায়। দোলা সকালে উঠে রুদ্রকে তার পাশে দেখে মুচকি হাসে প্রতিদিনই। দোলা বিশ্বাস করে রুদ্র একদিন দোলাতে অভ্যস্ত হয়ে যাবে। তার অনুপস্থিতি রুদ্রকে ভীষণভাবে পোড়াবে। তবে দোলার ভয় হয় সে দিনটা আসতে আবার বেশি দেরি না হয়ে যায়। সব কিছু উল্টো পাল্টা হওয়ার পর যেন তার শূন্যতা অনুভব না করে রুদ্র। জাহিদ চৌধুরী তার ঘরে বসে আছে। হাতে তার একটা ছবির ফ্রেম। কিন্তু কার এটা দেখা যায় না, কারণ ফ্রেমটা উল্টো দিকভাবে রয়েছে। দোলা জাহিদ চৌধুরীর ঘরের সামনে দাঁড়িয়ে বলে, আসবো বাবা। কারো কণ্ঠস্বর পেয়ে জাহিদ চৌধুরী হাতে থাকা ছবির ফ্রেমটা সঙ্গোপনে আড়াল করে, যেটা দোলার চোখ এড়ায় না। জাহিদ চৌধুরী এমন কাজে দোলার কৌতূহল বেড়ে যায় একটু। কার ছবি লুকালেন বাবা, এমনটা ভাবে ঘরের বাইরে দাঁড়িয়ে দোলা। জাহিদ চৌধুরী নিজেকে স্বাভাবিক করে হাসি মুখে বলে, কে দোলামা? দাঁড়িয়ে কেন, ভেতরে আয়। তোর আবার অনুমতি লাগে নাকি আমার ঘরে আসার জন্য? যখন ইচ্ছে চলে আসবি বলে জাহিদ চৌধুরী উঠে দাঁড়িয়ে তার আলমারির কাছে যায়। এরপর সেটা লক করে এসে দোলাকে উদ্দেশ্য করে বলে, কিছু বলবি? দোলা এখনো কৌতূহলী ভরা চাহনি নিয়ে তাকিয়ে আছে জাহিদ চৌধুরীর দিকে। জাহিদ চৌধুরীর কথায় মুখটা স্বাভাবিক আকৃতি বজায় রেখে বলে, বাবা, একটা কথা বলার ছিল। যদি অনুমতি দিতেন তো বলতাম। বেশ সংকোচ নিয়ে বলে কথাটা দোলা। দোলার সংকোচপূর্ণ কথায় জাহিদ চৌধুরী সাবলীল ভাষায় বলে, এত কিন্তু করার কি আছে দোলামা? বল না, কি বলবি? আসলে বাবা, আমাদের তো বিয়ের 1 সপ্তাহ পার হয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা ওই বাড়িতে যাইনি। এর জন্য পাড়া প্রতিবেশী এবং আত্মীয়স্বজনরা অনেক কথা বলছেন। তাই বাবা বলতেছিল বাকিটা বলার আগে থেমে যায় দোলা। দোলার এমন বাচ্চামো স্বভাব দেখে জাহিদ চৌধুরী হো হো করে হেসে উঠে শব্দ করে। জাহিদ চৌধুরীর হাসি দেখে দোলা লজ্জা পায় কিছুটা। এই কথাটা বলার জন্য এত সংকোচ কেন রে মা? তাছাড়া এটা তো নিয়ম। বিয়ের পর স্বামী স্ত্রী শ্বশুর বাড়ি ঘুরতে যায়। আমার নিজেরই উচিত ছিল তোদের পাঠানো। কিন্তু আমি ভুলে গেছি একদম। ব্যাপারটা মুখটা মলিন করে বলে এবার কথাটা জাহিদ চৌধুরী। কিন্তু বাবা, আপনার ছেলে কি রাজি হবে যাওয়ার জন্য? তাছাড়া উনি না গেলে আরো অনেক কথা শোনাবে সবাই বাবাকে। ও নিয়ে তুই চিন্তা করিস না, আমি বলবো রুদ্রকে। ও আমার কথা ঠিক রাখবে। তুই যা, ওই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নে। আজ বিকেলেই যাবি তোরা ওকে? রুদ্র, আসলে আমি বলছি। জাহিদ চৌধুরী কথায় দোলার মুখে হাসি ফুটে।
হাসি মুখে বলে ঠিক আছে বাবা, তাহলে আমি সব গোছগাছ করি বলে দোলা ছুটে বেরিয়ে আসে ঘর থেকে। দোলার আনন্দ মাখা মুখটা দেখে জাহিদ চৌধুরীর ভীষণ ভালো লাগে। কিন্তু তার অন্য চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, রুদ্রকে কিভাবে সে ম্যানেজ করবে। দোলাকে তো বলে দিল রুদ্র যাবে সাথে, কিন্তু সত্যি কি রুদ্র যাবে? দোলা তার জামা কাপড় লাগেজে রাখছে আর এইদিকে তানিয়া মুখ ভার করে তাকিয়ে আছে দোলার দিকে। তানিয়ার মুখভঙ্গি দেখে দোলা ফ্যাকাশে চেহারায় বলে এমন করে তাকিয়ে থেকো না তানিয়া, খারাপ লাগছে কিন্তু। তুমি আমাকে রেখে চলে যাচ্ছ বৌমনি। আমি এখন একা একা কি করব বাড়িতে? তুমি না থাকলে তো আমার ভালো লাগবে না। দোলা একটু ভেবে বলে আচ্ছা বাবাকে বলি তুমি সহ আমাদের সাথে যাবে, যদিও জানি না তোমার ভাইয়া যাবে নাকি। কিন্তু তুমি তো যেতে পারো আমার সাথে, আমাদের ওইখানটা তোমার দেখে হয়ে যাবে। হাসি মুখে বলে দোলা কথাটা। দোলার প্রস্তাবটা তানিয়ার ভীষণ ভালো লাগে, তাই সে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে রিয়েলি বৌমনি, আমিও যাব তোমাদের সাথে। দোলা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। তানিয়া খুশি হয়ে দোলাকে শক্ত করে জড়িয়ে ধরে, এতে দোলার দম বন্ধ হয়ে আসার উপক্রম। আরে আরে তানিয়া কি করছো, ছাড়ো। খুশিতে কি দম বন্ধ করে মেরে দিবে নাকি? দোলার কথায় তানিয়া দোলাকে ছেড়ে দিয়ে বলে সরি সরি বৌমনি, আসলে আবেগ ধরে রাখতে পারিনি। আচ্ছা যায়, আমিও রেডি হয় বলে তানিয়া আনন্দের সাথে বেরিয়ে যায়। তানিয়ার কাজে দোলা হেসে বলে পাগলি মেয়ে একটা। এরপর সে তার নিজের কাজে মনোযোগ দেয়। দোলা সব কিছু রেডি করে নিয়ে নিজে রেডি হয়ে রুদ্রর অপেক্ষা করছে। এখন প্রায় সন্ধ্যা, রুদ্র এখনো বাড়ি ফিরেনি। দোলা তার বাবাকে অনেক আগে জানিয়ে দিয়েছে আজ তারা আসছে সেখানে, কিন্তু রুদ্রর পাত্তা নেই। তানিয়া দোলা দুজনেই মন খারাপ করে বসে আছে। জাহিদ চৌধুরীও চিন্তিত হয়ে আছে। রুদ্রকে ফোন করা হচ্ছে বারবার, কিন্তু ফোন বারবারই সুইচ অফ বলছে। বাবা, আমাদের যাওয়া মনে হয় হবে না। আমি বাবাকে ফোন দিয়ে বলে দিই আমাদের যাওয়া হচ্ছে না, না হলে বাবা আবার পথ চেয়ে থাকবে। অনেকটা চাপা কষ্ট নিয়ে বলে কথাটা দোলা। দোলার রুদ্রর প্রতি অভিমানটাও তীব্র হচ্ছে, যদিও রুদ্র এইসবের কিছু জানে না। তারপরও ফোনটা তো মানুষ খোলা রাখে, তার থেকে কিছু আশা করা যায় না। ঠিক আছে তাই বলে কোনো কিছুতেই তার উপস্থিতি থাকবে না, এটাও তো হয় না। এই সব কথাগুলো ভাবছে দোলা, আর রুদ্রর প্রতি রাগের পরিমাণটা বাড়ছে। আসলে এটা রাগ বলাও চলে না, অভিমানের বহিঃপ্রকাশ সব। রাত 10টা বাজে। দোলা সন্ধ্যা পর থেকে ঘর থেকে বের হয়নি। মনটা ভীষণভাবে খারাপ তার। কত আশা নিয়েছিল আজ সে নিজের বাড়ি যাবে, বাবা ভাইয়ের সাথে সময় কাটাবে, কিন্তু তার কিছুই হলো না। আসলে মেয়েদের জীবন বুঝি এমনই, সব ঠিক থেকেও ঠিক হয় না। দোলা একপাশ ফিরে শুয়ে আছে। তানিয়া দুবার এসে দোলাকে দেখে গেছে। দোলার জন্য তানিয়ারও মন খারাপ। সে জানে দোলা আজকের জন্য কষ্ট পেয়েছে, তাই তানিয়া দোলাকে আর বিরক্ত করে না। দরজার আড়াল থেকে দেখে দেখে চলে গেছে। জাহিদ চৌধুরী ভীষণ ক্ষিপ্ত রুদ্রর প্রতি।
সব কিছুর একটা লিমিট থাকে। রুদ্রকে কিছু বলা হয় না বা তার মুখের উপর কেউ কথা বলতে পারে না বলে এই না সে যা ইচ্ছে করবে। রুদ্রকে আজ ভীষণ বকবে এই মনস্থির করে অপেক্ষা করছে রুদ্রর জন্য তিনি। ভাইজান খাবে না? রাত তো অনেক হয়েছে, এসো খেয়ে নিবে। আজ বাড়িতে কি হচ্ছে কিছু বুঝছি না। মনে হচ্ছে শোকসভা বসেছে বাড়িতে। একজন মহারানীর মতো উপরে গিয়ে বসে আছে, নিচে নামার খোঁজ নেই। বাড়িতে যে আরো মানুষ আছে তাদের খাওয়া দাওয়া লাগবে এইসবে খোঁজ নেই। সে নাকি বাড়ির বউ। বাড়ির বউয়ের এমন গুণ জানা ছিল না। বিদ্রূপ করে বলেন কথাগুলো জেসমিন চৌধুরী। এমনকি একটু উচ্চস্বরেও বলে যাতে করে দোলার কর্ণপাত হয়। আহ জেসু, এইভাবে চিৎকার করছিস কেন? তোর দরকার তুই খেয়ে নে না। তাছাড়া বাড়িতে কি কাজের মানুষের অভাব নাকি? তুই কেন সব কাজে দোলাকে জড়াস? ও এই বাড়ির বউ, কাজের লোক না। আর যদি কাজের কথা বলিস তুইও তো একটু নিজে কাজ করে নিতে পারিস, সব সময় তো শুয়ে বসে পার করিস। গম্ভীর কণ্ঠে বলে কথাগুলো জাহিদ চৌধুরী। জাহিদ চৌধুরীর কথায় জেসমিন চৌধুরী সেই ন্যাকা কান্না জুড়ে বলে, ভাইয়া তুমিও আমাকে খোঁটা দিচ্ছ। আমি এই বাড়িতে থাকি খাই তাই আমাকে এইভাবে বললে? এখন আমিও তোমার কাছে পর হয়ে গেলাম। দুদিনের আশা ওই মেয়েটা তোমার কাছে এত প্রিয় হয়ে গেছে। আর হবে না কেন? জাদু করে রেখেছ তো তোমাদের। আমার আর দাম কোথায় এই বাড়িতে? থাকবো না আমি আর এই বাড়িতে। যেখানে সম্মান নেই সেখানে না থাকাই ভালো। আমি কালই চলে যাব এই বাড়ি ছেড়ে। আসলে রুদ্র বাবাকে অনেক ভালোবাসি, তার মায় পড়ে থাকি। কিন্তু বুঝিনি এখন রুদ্ররও আমার প্রয়োজন নেই এই বাড়িতে। কথাগুলো বলে কান্না করে জেসমিন চৌধুরী। কিন্তু চোখে তার একটু পানি নেই, শুধু কণ্ঠস্বরেই কান্নার রেশ তার। জেসমিন চৌধুরীর কথায় জাহিদ চৌধুরী অনেকটা বিরক্ত নিয়ে বলে, তোর যা খুশি তুই তাই কর। দয়া, এখন এখান থেকে যা। আমাকে একা থাকতে দে। ভালো লাগছে আর এই সব। এর মধ্যে রুদ্রর প্রবেশ। জেসমিন চৌধুরী রুদ্রকে দেখে কান্নার স্বরটা আরো বাড়িয়ে বলে, রুদ্র বাবা তুই এসেছিস, তুই বল আমি কি করব? তুই যেটা বলবি আমি সেটাই করব। যদি বলিস এই বাড়ি থেকে বেরিয়ে যেতে তাই যাব, তাও অপমান আর করিস না আমাকে বাবা। বাড়িতে প্রবেশ করেই এমন কিছুর সম্মুখীন হবে রুদ্র ভাবেনি। সারা দিনের কাজে ক্লান্ত সে, তার উপর বাড়ি ফিরতে এমন অবস্থা। কি হয়েছে পিপি, তুমি কান্না করছো কেন? আর বাড়ি ছেড়ে বা যাবে কেন? এটা তো তোমার বাড়ি, তোমারও অধিকার আছে। বেশ থমথমে গলায় বলা রুদ্র। এটা তুই মনে করিস রুদ্র, কিন্তু বাকিরা কি তাই ভাবে? আমাকে দূর ছাই করে সব সময়। যে ভাইজান আমাকে চোখে হারাতো সে ভাইজান আজ আমাকে কাজের খোঁটা দেয়, তাও ওই বাইরের মেয়েটার জন্য। জেসু এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। আমি মোটেও তোকে সেইভাবে কিছু বলিনি, তুই তিলকে তাল করে রুদ্রকে নালিশ দিস না। তাছাড়া রুদ্রর সাহস নেই আমার উপর দিয়ে কিছু বলার। তাই তোর জন্য ভালো হবে তুই এখন চুপচাপ এখান থেকে চলে যাবি। আমার রুদ্রর সাথে কথা আছে।
জেসমিন চৌধুরী বুঝতে পারে তার ভাই এখন অনেক রেগে আছে, তাই বেশি বাড়াবাড়ি করলে হিতে বিপরীত হতে পারে। তাই জেসমিন চৌধুরী আর রিস্ক না নিয়ে কান্নার অভিনয় করে ঘরে চলে যায়। রুদ্র জেসমিন চৌধুরীকে যেতে দেখে একটা স্বস্তি শ্বাস ত্যাগ করে, কিন্তু এখন চিন্তা তার বাবার কথায়। রুদ্র এতক্ষণে উপলব্ধি করতে পেরেছে তার বাবা ভীষণ রেগে আছে, কিন্তু কেন রেগে আছেন এটাই বুঝতে পারছে না। এত দেরি করলে কেন বাড়ি ফিরতে? জাহিদ চৌধুরীর গম্ভীর কণ্ঠের কথায় রুদ্র ভ্রু কুঁচকে বলে, রিয়েলি ড্যাড? এখন তুমিও আমার থেকে কৈফিয়ত চাচ্ছ? তাছাড়া আমি কি ছোট বাচ্চা নাকি যে রাত করে বাড়ির বাইরে থাকতে বা ফিরতে পারবো না? বেশি হেয়ালিপোনা না করে সোজা প্রশ্নের সোজা জবাব দাও রুদ্র। একটা কাজে গিয়েছিলাম গাছাড়া ভাব নিয়ে বলে কথাটা। তোমার ফোন বন্ধ কেন তাহলে? হয়তো চার্জও আউট হয়ে গেছে। এনিওয়ে তুমি কেন আমাকে এইভাবে জেরা করছো? রিজেনটা বলো। আমার বড্ড ক্লান্ত লাগছে, রেস্টের প্রয়োজন। জানো তোমার জন্য আজ দোলা কত কষ্ট পেয়েছে? ওইটুকু একটা মেয়ে যে সব কিছু মুখ বুজে সহ্য করে যাচ্ছে, শুধুমাত্র তোমার জন্য। আজ যেখানে একটু খুশি করার কারণ পেলাম সেখানেও মেয়েটা কষ্ট পেল, তাও তোমার জন্য। জাহিদ চৌধুরীর কথায় রুদ্র ভ্রু কুঁচকে বলে, মানে? আজ তোমাদের রাশেদের বাড়ি যাওয়ার কথা ছিল। মেয়েটা কত আশা নিয়ে অপেক্ষা করতে ছিল সেখানে যাবে বলে, আর তোমার কোনো খোঁজ নেই। তো এই সবে আমার কিছু যায় আসে না। কার কি হলো না হলো আই ডোন্ট কেয়ার। আমার জন্য অপেক্ষা করা তোমাদের বোকামি ছিল, আমার নয়। আমি কখনোই ওই স্টুপিড মেয়েটার সাথে ওই বাড়িতে যাব না, তাছাড়া যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কেন যাব আমি সেখানে? আমি জাস্ট তোমার কথা রাখতে বিয়েটা করেছি। এর বাইরে আমার থেকে তোমরা আর কিছু এক্সপেক্ট করতে পারো না, শক্তভাবে বলে কথাগুলো রুদ্র। দেখো রুদ্র, জীবনটা কোনো ছেলে খেলা নয়, আর জীবনে হয়ে যাওয়া বিষয়গুলো হেয়ালির জিনিস নয়। তোমার ইচ্ছেতে হোক আর অনিচ্ছায় হোক বিয়েটা তোমাদের হয়ে গেছে, তাই এটা তোমাকে এখন মানতেই হবে। দোলার জীবন তোমার সাথে জড়িয়ে গেছে, তোমাকে ছাড়া এখন দোলার কোনো নিজস্ব পরিচয় নেই। তাই ওর সব কাজে তোমাকে লাগবে এবং তুমি কাল দোলার সাথে দোলাদের বাড়িতে যাবে, এটা আমার আদেশ রুদ্র। জাহিদ চৌধুরী দৃঢ় কণ্ঠে বলেন, আমাকে এমন কোনো আদেশ দিও না ড্যাডি যেটা আমি পালন করতে পারবো না। আমার কোনো মাথা ব্যথা নেই ওই মেয়েটার জন্য। এটা আগেও বলেছি, এখনো বলছি। আই রিপিট, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট গার্ল। রুদ্রর কথায় জাহিদ চৌধুরী হতাশ হয়। হতাশাপূর্ণ গলায় বলে, একবার আমার বা রাশেদের সম্মানের কথাটা ভাবো রুদ্র। রাশেদকে তার পাড়া প্রতিবেশী এমনকি আত্মীয়স্বজনরা পর্যন্ত নানা কথা শোনাচ্ছে। এটা তো নিয়ম বিয়ের পর শ্বশুর যাওয়া স্ত্রীকে নিয়ে। তুমি অন্তত আমার সম্মানের কথা ভেবে একটা দিন কাটিয়ে এসো রুদ্র প্লিজ। বাবা হয়ে আমি তোমাকে হাত জোর করে বলছি, প্লিজ ড্যাডি এমন করে বলো না। আমি যেটা পারবো না সেটা আমাকে দিয়ে করিও না। আমি এমনি অনেক ঝামেলার মধ্যে আছি, তোমার কথায় বিয়েটা করে। প্লিজ আর কোনো কিছুর মধ্যে আমাকে জড়িয়েও না। নরম হয়ে বলে কথাগুলো রুদ্র। দোলা উপর থেকে রুদ্র সব কথা শুনে
দোলার ভেতরে ভাঙ্গন শুরু হয়েছে যেন। সব কিছু তোলপাড় করে দিয়ে যাচ্ছে ভেতরে। রুদ্রর বলা প্রতিটি কথা তার কাছে ছুরির আঘাতের ন্যায় ছিল। দোলা ওড়নার আঁচলে মুখ চেপে ধরে কান্না করতে করতে রুমের মধ্যে চলে যায়। বারান্দার এক পাশে গুটিসুটি মেরে বসে ফুপিয়ে কেঁদে উঠে সে। আজ দোলা নিজেকে কোনোভাবেই সামলাতে পারছে না। রুদ্রর মনে তার জন্য কোনো জায়গা নেই, ঠিক আছে, কিন্তু তাই বলে একটা মানুষ হয়ে কি তার কাছে কিছু আশা করতে পারবে না? নারী হয়ে এত ভুল করেছে দোলা। তার জন্য এত ঘৃণা। এই সব কথা ভেবে আরো বেশি কান্না আসতে চাই দোলার। রুদ্র গটগটে পায়ে রুমে চলে আসে। জাহিদ চৌধুরী হতাশ হয়ে সোফায় বসে পড়ে কপালে হাত ঠেকিয়ে মাথা নিচু করে বলে, আমাকে মাফ কর দোলা মা। আমি সত্যি তোর জীবনটা নষ্ট করে দিলাম। আমার ভাবনা ভুল ছিল রে মা। আমার জন্য তুই সব ভোগ করছিস। আমাকে মাফ কর মা, তুই বিড়বিড় করে বলে কথাগুলো জাহিদ চৌধুরী। পেছনে থেকে তানিয়া কাঁধে হাত রাখে তার। জাহিদ চৌধুরী অসহায় চোখে তানিয়ার দিকে তাকায়। জাহিদ চৌধুরীর চোখ মুখে অনুশোচনার ছাপ। চিন্তা করো না মামু, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। তাছাড়া ব্রত এমনই। তবে আমার বৌমনির উপর বিশ্বাস আছে। দেখবে সে একদিন এই রুদ্রনীল চৌধুরীকে চেঞ্জ করে নতুন রুদ্রনীল চৌধুরীর জন্ম দিবে। সেই আশায় তো ওই মেয়েটার সাথে এই হৃদয়হীন মানবের বিয়েটা দিলাম তানিয়া মা। কিন্তু আমার ভাবনা মনে হচ্ছে ভুল ছিল। আমি মনে হয় সত্যি দোলার জীবনটা নষ্ট করে দিলাম। আমি এখন রাশেদের সামনে কোনো মুখ নিয়ে দাঁড়াবো বলতে পারিস? তানিয়ার কিছু বলার নেই এই কথার বিপরীতে। সত্যি ভাগ্য আজ সবাইকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে। সব কিছু দেখা ছাড়া কোনো কিছু করার নেই। তবে দোলার জন্য বড্ড খারাপ লাগে তানিয়ার। ওই মেয়েটা কিভাবে এই সব উপেক্ষা করে চলে এটা ভেবেই দম বন্ধ আসে প্রায় তানিয়ার। সে হলে নিশ্চয় কখনো পারত না এমন করে সব সহ্য করতে, যতই তার ভাই হোক। একটা মেয়ে হয়ে একটা মেয়ের মন তো বুঝে সে। কেটে গেছে একদিন। দোলা এই একদিন তেমন রুদ্রর সামনে যায়নি। আসলে রুদ্রর বলা কথাগুলো দোলা স্বাভাবিকভাবে নিতে পারছে না। জাহিদ চৌধুরীও রুদ্রর সাথে কথা বলছে না। রুদ্র জাহিদ চৌধুরীর সাথে কথা বলতে গেলে তিনি পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। রুদ্র তার বাবার কাজে অবাক হয় একটু, কিন্তু তারপরও সে তার সিদ্ধান্তে অটুট থাকবে এই মনস্থির করে। রাতে সবাই খেতে বসেছে। আজ রুদ্রও আছে সবার সাথে ডাইনিং টেবিলে। দোলা খাবার সার্ভ করছে। তানিয়া, জেসমিন চৌধুরী, রুদ্র জাহিদ চৌধুরী খাচ্ছেন। জাহিদ চৌধুরী দোলাকে বসতে বলে তাদের সাথে, কিন্তু দোলা পরে খাবে বলে জানায়। রুদ্র একবার দোলার মুখের দিকে তাকিয়ে খেতে শুরু করে। তবে দোলার মুখটা একদিনে কেমন ফ্যাকাশে হয়ে গেছে। মুখে হাসি নেই তার। তানিয়ার খারাপ লাগে এইভাবে দেখতে দোলাকে, কিন্তু দোলার মনের উপর দিয়ে কি যাচ্ছে একমাত্র দোলাই জানে। তাই তানিয়া আর এই ব্যাপারে ঘাটায়নি দোলাকে। একটু পরেই রুদ্র হঠাৎ করে কাশতে শুরু করে। আস্তে আস্তে তার কাশির পরিমাণ বেড়েই যাচ্ছে। সাথে শ্বাসকষ্টও শুরু হয়। রুদ্রর এমন অবস্থা দেখে উপস্থিত সবাই চমকে যায়। দোলা তাড়াতাড়ি করে রুদ্রর পাশে এসে রুদ্রকে ধরে পিঠে হাত বুলাতে থাকে।
রুদ্র যেন ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু হঠাৎ এমন হওয়ার কারণ কারোই মাথায় আসছে না। কি হয়েছে রুদ্র তোমার? শরীর খারাপ করছে? হঠাৎ কি হলো, কোথায় কষ্ট হচ্ছে বলো, ব্যস্ত হয়ে বলে জাহিদ চৌধুরী। দোলার চোখে পানি চলে আসে রুদ্রর অবস্থা দেখে। রুদ্রকে নিয়ে ব্যস্ত হয়ে যায় ভীষণ দোলা। বাবা আপনি প্লিজ ডক্টরকে কল করুন, উনার খুব কষ্ট হচ্ছে বলে কেঁদে দেয় দোলা। রুদ্র দোলার এক হাত শক্ত করে চেপে ধরে কাশতে থাকে। একই চিংড়ি মাছ! চিৎকার করে বলে উঠে জেসমিন চৌধুরী। জেসমিন চৌধুরীর কথায় সবার মনোযোগ তার দিকে যায়। কিসের চিংড়ি মাছ? এখানে চিংড়ি মাছ এলো কোথায় থেকে জেসু? ঘাবড়ে যাওয়া কণ্ঠে বলে জাহিদ চৌধুরী। এই দেখো ভাইজান, সবজিতে চিংড়ি মাছ, এই জন্য রুদ্রর এমন শ্বাসকষ্ট হচ্ছে, ওর শরীর খারাপ করছে। রুদ্রর তো চিংড়ি মাছে অ্যালার্জি আছে ভাইজান, বেশ আগ্রহের সাথে বলে কথাটা জেসমিন চৌধুরী। দোলা সবজিতে চিংড়ি মাছ দেখে চমকে যায়। অবাক হয়ে বলে এখানে চিংড়ি মাছ এলো কিভাবে? আমি তো কোনো তরকারিতে চিংড়ি মাছ দেয়নি। তাছাড়া উনার যে চিংড়ি মাছে অ্যালার্জি আছে সেটা তো আমি জানি। তাহলে কি ভূতে এসে দিয়ে গেছে মা আমার? কটাক্ষ করে বলে জেসমিন চৌধুরী দোলাকে। বিশ্বাস করুন ফুপি, আমি চিংড়ি মাছ দেয়নি। একদম চুপ! আর একটা কথাও বলবে না তুমি? সব সময় বড় বড় কথা, নিজের স্বামীর কিসে সুবিধা অসুবিধা এটা জানো না, আবার বাড়ির বউ বলে দাবি করো। লজ্জা করছে না এখনো বড় মুখ করে কথা বলতে? আহা গো বাছা আমার, খুব কষ্ট হচ্ছে তোর তাই না বাবা? তাই বলে রুদ্রর কাছে যায় জেসমিন চৌধুরী। দোলাকে রুদ্রর পাশ থেকে সরিয়ে দিয়ে বলে, এখন আর নাটক করতে হবে না সবার সামনে। দেখাচ্ছ স্বামীর জন্য কত ভাবো তুমি। তোমার জন্য রুদ্রর এই অবস্থা আজ। না জানি কত কষ্ট হচ্ছে আমার ছেলেটার। রুদ্র এখনো ভীষণ অস্বস্তিতে আছে। শ্বাসকষ্টটা একটু কম লাগলেও কাশিটা অনবরত হতে আছে। রুদ্রর শরীর ক্রমাগত নেতিয়ে পড়ছে যেন। আসলে রুদ্রর চিংড়ি মাছে বাজে ভাবে অ্যালার্জি আছে। তাই রুদ্র কখনো চিংড়ির ধারে পাশেও যায়। জাহিদ চৌধুরী নীরব দর্শকদের ভূমিকা পালন করছে। আসলে এমন কি করে হলো সেও বুঝতে পারছে না। দোলা যে এমন একটা কাজ করবে না সে বিশ্বাস তার আছে। কিন্তু সব কিছু তো দোলায় রান্না করেছে, তাহলে চিংড়ি সে না দিলে আর কে দিবে? এই দোটানার মধ্যে ভুগে জাহিদ চৌধুরী। দোলা কিছু একটা ভেবে সোজা দৌড়ে উপরে যায়। জেসমিন চৌধুরী রুদ্রর বুকে পিঠ মালিশ করতে থাকে। তানিয়াও অবাক হয়ে গেছে। তানিয়া সবজির বাটিটা এগিয়ে নিয়ে দেখে সত্যি তার মধ্যে চিংড়ি মাছ। কিন্তু দোলা কি জেনে এমন কাজ করবে? দোলা ঘরে এসে রুদ্রর ওষুধের বক্স থেকে অ্যালার্জির ওষুধ বের করে আবার দৌড়ে নিচে চলে আসে। ওষুধটা রুদ্রর দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নিন ওষুধটা খেয়ে নিন। রুদ্র চোখ লাল করে দোলার দিকে তাকায়, কিন্তু কাশি এখনো থামেনি রুদ্রর। রুদ্রর তাকানো দেখে দোলা অসহায় চোখে তাকায় রুদ্রর দিকে। যে চোখ বলে যাচ্ছে দোলা কিছু করেনি। জাহিদ চৌধুরী দোলার হাত থেকে ওষুধটা নিয়ে রুদ্রকে খায় দেয়। কিছু মিনিট যেতে রুদ্র একটু শান্ত হয়, কিন্তু ভীষণ ক্লান্ত লাগছে তার। তানিয়া রুদ্রকে ঘরে দিয়ে এসে ধরে। ওর বিশ্রামের প্রয়োজন। তার কোনো দরকার নেই ড্যাড, আমি একাই পারবো যেতে বলে উঠে দাঁড়ায় সে।
এরপর এলোমেলো পায়ে উপরে যায়। দোলা ছলো ছলো চোখে তাকায় জাহিদ চৌধুরী দিকে। বিশ্বাস করুন বাবা, আমি এই সব কিছু করিনি। আমি চিংড়ি মাছ সবজিতে দিইনি। তাছাড়া আমি যখন জানি উনার চিংড়ি মাছে সমস্যা, তাহলে কেন এমনটা করতে যাব? কেন আবার প্রতিশোধ নেওয়ার জন্য? রুদ্র তোমার সাথে বাপের বাড়ি যায়নি, সে রাগে তুমি প্রতিশোধ নিয়েছ। ফুপি চিৎকার করে বলে দোলা। এই একদম চোখ রাঙাবে না আমাকে। আঙ্গুল তুলে বলে জেসমিন চৌধুরী। চোরের মায়ের বড় গলা, তোমার হয়েছে তেমন। শুনো, একটা কথা কান খুলে শুনে রাখো, ফের যদি রুদ্রর কোনো ক্ষতি করার চেষ্টা করছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, এটা মনে রেখো। মা, এই সব কি বলছো তুমি? বৌমনি কেন ভাইয়াকে কষ্ট দিতে যাবে? তাছাড়া আমার পূর্ণ বিশ্বাস আছে বৌমনি এমন কিছু করেনি। কোনো একটা সমস্যা তো আছেই। কিন্তু চিংড়ি মাছ এখানে এলো কি করে এটাই বুঝতে পারছি না, ভাবান্তর হয়ে বলে তানিয়া। শুনো তানিয়া, তোমরা ওর ভালো মানুষিতে ভুলতে পারো, কিন্তু আমি না। এই মেয়ে যে কতটা চালাক আর ধরিবাজ মেয়ে সে আমি জানি। সবার খাওয়ার মুডটাই নষ্ট করে দিল এই মেয়ে। দোলা আর সহ্য করতে পারে না এই সব। কিছু না করেও তাকে অপরাধী হতে হচ্ছে। দোলা দৌড়ে চলে যায় সেখান থেকে। জাহিদ চৌধুরী উঠে চলে যায়। তানিয়াও তার ঘরে চলে যায়। জেসমিন চৌধুরী চোখ মুখে প্রশান্তির ছায়া। মুখে তৃপ্তিকর হাসি, বাঁকা হাসি দিয়ে সেও চলে যায় তার ঘরে। দোলা ঘরে এসে দেখে রুদ্র ঘুমিয়ে গেছে। দোলার অনেক কান্না পাচ্ছে। দোলা মুখ চেপে ধরে ফুঁপিয়ে উঠে। রুদ্রর কান পর্যন্ত যেন সে কান্নার শব্দ না যায় সে চেষ্টায় করছে দোলা। দোলা দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের দরজা বন্ধ করে দিয়ে পানির ট্যাপ ছেড়ে জোরে কান্না করতে থাকে। রুদ্রকে সে কষ্ট দিতে চায় এটা যেন কোনোভাবেই মানতে পারছে না দোলা। যদিও সে জানে জেসমিন চৌধুরী একটু সুযোগ পেলে কথা শোনাতে ছাড়েন না, যা নয় তাই বলে, কিন্তু দোলা রুদ্রর ক্ষতি করবে এটা কি করে বলতে পারল সে? দোলা কিছুক্ষণ কান্না করার পর চোখ মুখে পানি ছিটিয়ে বেরিয়ে আসে। রুদ্র নিষ্পাপ বাচ্চার মতো ঘুমাচ্ছে, এক হাত মাথার নিচে দিয়ে। দোলার একটু আগে রুদ্রর মুখশ্রী ভেসে উঠে। রুদ্রর চোখ মুখ কেমন লাল বর্ণ ধারণ করেছিল, কেমন ছটফট করতে ছিল যেন। দোলা আস্তে আস্তে রুদ্র কাছে এগিয়ে যায়। রুদ্র মাথার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ অপলকভাবে তাকিয়ে থাকে। দোলা হাত ডান রুদ্রর মাথার দিকে এগিয়ে নিয়ে যেতে গিয়েও আবার থেমে যায়। একটা টানাশ্বাস ছেড়ে রুদ্রর পায়ের কাছে এসে খাটের সাথে হেলান দিয়ে বসে। আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না, আমাকে নিয়ে আপনার কোনো ইন্টারেস্ট নেই এটাও জানি। কিন্তু একটা কথা সত্যি করে বলবেন, ফুপির মতো কি আপনিও বিশ্বাস করেন আমি এমনটা করেছি? আমি আপনাকে কষ্ট দিতে চেয়েছি। কথাগুলো বলতে চোখ ভরে আসে দোলার। দোলা খাটের সাথে মাথা ঠেকিয়ে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণের মধ্যে সেও ঘুমিয়ে যায় এইভাবে। দোলা ঘুমাতেই রুদ্র চোখ খুলে ফেলে। আসলে এতক্ষণ রুদ্র ঘুমের ভান ধরেছিল। দোলাকে আসতে দেখেই চোখ বন্ধ করেছিল রুদ্র। কিন্তু দোলার শেষের কথাগুলো শুনে রুদ্রর একটু খারাপ লাগে। দোলার জন্য আজ প্রথম রুদ্রর এমন অনুভূতি।
রুদ্র খাট থেকে নেমে দেখে দোলা খাটের সাথে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। কান্না করার ফলে চোখ ভুলে গেছে, এমনকি চোখের কোণে পানি শুকিয়ে সাদা দাগ পড়ে আছে। আজ দ্বিতীয়বারের মতো রুদ্র হয়তো দোলাকে এমন নিখুঁতভাবে দেখছে। দোলার মধ্যে কিছু একটা আছে। অচেনা মায়ার টান কাজ করে, যার জন্য রুদ্র দোলার দিকে তাকালে সে মায়ায় আবদ্ধ হয়ে যায়। রুদ্র ভাবে কি করবে সে? দোলাকে এইভাবে রাখবে নাকি ভালো করে শুয়ে দিবে? এই দোটানার মধ্যে রুদ্রর আসল চরিত্র প্রকাশিত পায়। এই সব কি করছি আমি? আমি কেন এই মেয়েটাকে নিয়ে ভাবছি? যা ইচ্ছে করুক, আমার কি তাতে? আমার সাথে এইগুলা কি হচ্ছে? এই মেয়ের থেকে দূরে দূরে থাকতে হবে আমাকে। আমি কোনো মেয়ের সংস্পর্শে যেতে চাই না, কারো মায়ায় আবদ্ধ হতে চাই না। আমাকে কিছু একটা করতে হবে বলে রুদ্র আবার বিছানায় শুয়ে পড়ে কাঁথা মুড়িয়ে। দোলা ওইভাবেই ঘুমিয়ে থাকে। সকালে রুদ্র অফিসে চলে গেছে। দোলা আজ কোনো রান্নায় হাত লাগায়নি। টুকটাক কাজগুলো সেরে রুমে যেতে নেয়, তখনই একজন সার্ভেন্ট এসে বলে, বৌমণি আপনাকে বড় সাহেব ডাকছে। সার্ভেন্টের কথায় দোলা ভ্রু কুঁচকে উঠে। তারপর ওড়নাটা মাথায় টেনে জাহিদ চৌধুরীর রুমে যায়। জাহিদ চৌধুরীর রুমের সামনে আসতেই দোলা নয়ে যাওয়া কণ্ঠে বলে, বাবা আসব। দোলার কথা শুনে জাহিদ চৌধুরী হাসার চেষ্টা করে, বলে, তোকে না বলেছি আমার রুমে আসতে পারমিশন লাগবে না? চলে আসবি। দোলা কিছু বলে না এই কথার জবাবে। আচ্ছা শুন, যে কারণে তোকে ডেকেছি। দোলা আগ্রহপূর্ণ দৃষ্টি নিয়ে তাকায়। রুদ্র তো যেতে চাই না ওইখানে। তাই বলে তো তোর যাওয়া আটকে থাকতে পারে না। তুই আর তানিয়া গিয়ে থেকে আয় দুদিন, তাহলে রাশেদের ভালো লাগবে। জাহিদ চৌধুরীর প্রস্তাবে দোলার মনটা একটু ভালো হয়। বাবার কাছে যেতে পারবে ভেবে ভালো লাগছে দোলার, কিন্তু রুদ্রর জন্য মন খারাপও হচ্ছে। তার বাবা কত আশা করেছিল রুদ্রও যাবে, কিন্তু সেটা কখনো হওয়ার নয়। যা তৈরি হয়ে নে। তানিয়াকে বলা আছে সব। ও রেডি হচ্ছে। জাহিদ চৌধুরীর কথায় দোলা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে চলে যেতে চাইলে জাহিদ চৌধুরী পিছু ডেকে বলে, কালকের কথা ভেবে মন খারাপ করিস না। আমি জানি তুই কিছু করিসনি। তুই ইচ্ছে করে কখনো আমার ছেলেকে কষ্ট দিবি না, এটাও জানি। তাই কালকের ঘটনা মাথা থেকে ঝেড়ে ফেল। আর একটা কথা, আমাকে মাফ করে দিস। আমি আমার ছেলের সাথে তোর বিয়েটা দিয়ে ঠিক করিনি, তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। আমার ছেলে যে একই রকম থেকে যাবে ভাবিনি, আশা করেছিলাম আমার কথা রাখবে অন্তত। তোর সাথে যাবে, কিন্তু সে তার সিদ্ধান্তে অটুট আছে। জাহিদ চৌধুরীর কথায় দোলা দীর্ঘশ্বাস ফেলে বলে, নিজেকে দায়ী করছেন কেন বাবা? এই সব তো আমার ভাগ্যের লেখা। যা ছিল কপালে তাই হচ্ছে, তবে আমি কিন্তু আফসোস করি না। তাই আপনারাও করবেন না। তবে আপনার ছেলেকে ঠিক আমি করব, এটা আমার নিজের কাছে প্রতিজ্ঞা। দেখি না উপর আল্লাহ কত ধৈর্যর পরীক্ষা নেয় আমার। আসি বাবা বলে দোলা বেরিয়ে যায়। দোলার মাঝে এমন আত্মবিশ্বাস দেখে জাহিদ চৌধুরী মনটা একটু হালকা হয়ে আসে। চিন্তার পরিমাণটা কমে যায়। আবার নতুন করে আশার আলো পায় সে।
দোলা আর তানিয়া সকালে দিকে এসে রাশেদ মিয়ার বাড়ি। দোলাকে দেখে রাশেদ মিয়া অনেক খুশি, সাথে রোকনও বোনকে পেয়ে আনন্দে বিমোহিত হয়ে আছে। তানিয়ার সাথে রোকনের অনেক ভাব হয়ে গেছে। আসলে তানিয়া এত মিশুক স্বভাবের যে কেউ সহজে বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। রুদ্র সন্ধ্যার একটু আগে অফিস থেকে ফিরে ঘরে এসে ফ্রেশ হয়ে টেবিলের দিকে তাকিয়ে দেখে আজ পানির গ্লাস নেই। কিন্তু দোলা প্রতিদিন রুদ্র আসার পর পানির গ্লাস রেখে যায় এখানে। এই কদিনে রুদ্রর এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। পানির গ্লাস না দেখতে পাওয়াতে রুদ্র ভ্রু কুঁচকে এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে, কিন্তু দোলার কোনো পাত্তা পায় না। আসার সময় ড্রয়িং রুমেও দোলাকে নজরে পড়েনি তার। রুদ্র ফ্রেশ হয়ে নিচে যায়। জাহিদ চৌধুরী নিউজ পেপার হাতে নিয়ে বসে আছে। রুদ্র জাহিদ চৌধুরীর পাশে গিয়ে বসে। জাহিদ চৌধুরী রুদ্রর দিকে একবার দৃষ্টিপাত করে, আবার কাগজে চোখ বুলায়। রুদ্র কিছু একটা বলার চেষ্টা করছে অনেকক্ষণ থেকে, কিন্তু পারছে না। তাই ছটফট করছে বসে। তোমার শরীর খারাপ করছে নাকি রুদ্র? হঠাৎ বাবার এমন কথায় রুদ্র চমকে উঠে বলে, হ্যাঁ, এই না, আইম ফাইন ড্যাড। তাহলে এমন দেখাচ্ছে কেন তোমাকে? কিছু বলবে? রুদ্র একটা ঢোক গিলে বলে, বাড়িতে আর কাউকে দেখছি না কেন ড্যাডি? রুদ্র এমন কথায় জাহিদ চৌধুরী অনেক অবাক হয়। রুদ্র যে দোলার কথা বলছে এটাও বুঝতে পারে, কিন্তু সেটা কোনোভাবে প্রকাশ করে না জাহিদ চৌধুরী। গাছাড়া ভাব নিয়ে বলে, কার কথা বলছো রুদ্র? বাড়িতে তো সবাই আছে। রুদ্র এবার কি বলবে বুঝতে পারছে না। সোজাসুজি দোলার কথা বলতেও পারছে না সে। তখনই তানিয়ার কথা মাথায় আসে তার। রুদ্র চট করে বলে, তানিয়া কোথায়? দেখছি না তো ওকে। তানিয়া তো দোলার সাথে দোলার বাবার বাড়ি গেছে সকালে। দুদিন থাকবে ওরা সেখানে। কাগজে চোখ রেখে সাবলীলভাবে বলে কথাগুলো জাহিদ চৌধুরী। কিন্তু তার হাসি পাচ্ছে ভীষণ এমন অভিনয় করতে রুদ্রর সাথে। কিন্তু হাসলে চলবে না তার। তবে জাহিদ চৌধুরীর এটা জেনে ভালো লাগছে যে রুদ্র একটু হলেও দোলার কথা চিন্তা করছে। জাহিদ চৌধুরীর কথা শুনে রুদ্র ওহ বলে বসে থাকে কিছুক্ষণ। এরপর গলাটা পরিষ্কার করে বলে, তা হঠাৎ গেল যে ওরা? হঠাৎ কোথায় রুদ্র? একদিন আগেই তো যাওয়ার কথা ছিল তোমাকে নিয়ে। কিন্তু তুমি তো যাবে না। দেখলাম মেয়েটা মন খারাপ করে থাকছে, তার থেকে ভালো ঘুরে আসুক তানিয়াকে নিয়ে। কারো জন্য তো কিছু থেমে রাখা যায় না। কথাটা যে রুদ্রকে উদ্দেশ্য করে বলল এটা রুদ্র বেশ বুঝতে পারছে। রুদ্র উঠে চলে আসে সেখান থেকে। সন্ধ্যার সময় সবাই বসে আড্ডা দিচ্ছে। রাশেদ মিয়া বাইরে থেকে এসেছে একটু আগে। দোলা সবার জন্য নাস্তার ব্যবস্থা করেছে। রাশেদ মিয়াকে চা দিয়ে চলে আসতে যায়, তখনই রাশেদ মিয়া দোলাকে জিজ্ঞেস করে, জামাই আসবে না দোলামা? রাশেদ মিয়ার কথা শুনে দোলার মুখটা মলিন হয়ে যায়। চোখ মুখে অসহায়ত্বের ছাপ। কিন্তু রাশেদ মিয়া কৌতূহল ভরা চাহনি নিয়ে তাকিয়ে আছে। রাশেদ মিয়ার কথায় দোলার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। দোলা কিছু বলার জন্য মুখ খুলতে যাবে এমন সময় বাড়ির দরজা খটখট করার শব্দ হয়।
রাশেদ মিয়া ও দোলার দৃষ্টি সেদিকে নিবদ্ধ হয়। এই সময় আবার কে আসলো বলে দোলা ওড়নাটা ভালো করে মাথায় টেনে নিয়ে বলে, তুমি চাটা শেষ করো বাবা, আমি দেখছি। রোকন আর তানিয়া ড্রয়িং রুমে বসে পকোড়া খাচ্ছে আর ফোনে গেম খেলছে। রোকন তানিয়ার ফোন নিয়ে খেলছে আর তানিয়া সেটা দেখছে। অনবরত দরজায় যে খটখট শব্দ হয়ে যাচ্ছে সেদিকে তাদের ভ্রুক্ষেপই নেই। দোলা ওদের ক্রস করে গিয়ে দরজা খুলতেই হা হয়ে যায়। অবাকের শেষ চূড়ায় অবস্থান করে যেন দোলা। বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে সামনে তাকিয়ে আছে রসগোল্লার ন্যায় চোখ করে। রুদ্র মুখটা গম্ভীর করে হাতে মিষ্টি আর ফলের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে দরজার ওই পাশে। দোলা যেন এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। বারবার চোখ ডলা দিচ্ছে, কিন্তু না, সে ঠিকই দেখছি। রুদ্রই দাঁড়িয়ে আছে। কি সমস্যা তোমার? এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বাইরে? থমথমে গলায় বলে রুদ্র। দোলা যেন একটা ঘোরের মধ্যে আছে এখনো। চোখ মুখে বিস্ময়ের ছাপ রেখেই সরে দাঁড়ায় দোলা। রুদ্র প্যাকেটগুলো হাতে নিয়ে ভেতরে ঢুকতেই সামনে রাশেদ মিয়া পড়ে। রাশেদ মিয়া রুদ্রকে দেখে বেজায় খুশি হন। ছোট সাহেব আপনি? আনন্দিত গলায় বলে তিনি। রুদ্র একটু হাসার চেষ্টা করে বলে, কেমন আছো আঙ্কেল? রুদ্রর কথায় রাশেদ মিয়া বেশ খোশ মেজাজে উত্তর দেয়। রুদ্র এখনো প্যাকেটগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আসলে কোথায় রাখবে বুঝতে পারছে না। এই দিকে দোলা এখনো যেন রুদ্রর আশার সকট কাটিয়ে উঠতে পারছে না। রাশেদ মিয়া রুদ্রর ব্যাপারটা বুঝতে পেরে বলে, আমাকে দিন প্যাকেটগুলো। ছোট সাহেব বলে হাত বাড়িয়ে দেয় তিনি। রুদ্র রাশেদ মিয়ার হাতে প্যাকেটগুলো দিয়ে সামনে থাকা বেতের চেয়ারে বসে পড়ে। রুদ্র এইটুকুতে যেন হাঁপিয়ে গেছে। নিজ হাতে মিষ্টি ফল কিনেছেন তিনি আজ। রুদ্রর এই সম্পর্কে তো কোনো আইডিয়া নেই। শ্বশুর বাড়ি প্রথম আসতে হলে কি কি লাগে কিছুই ধারণা নেই তার। তারপরও সে নিজ জ্ঞানে নিয়ে এসেছে মিষ্টি আর ফল, কারণ সাধারণত এইগুলো নিয়ে যাওয়া যায় কোথাও গেলে, এটা রুদ্র বেশ জানে। কি রে দোলা, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? যা জামাইয়ের জন্য নাস্তার ব্যবস্থা কর। এইগুলো নিয়ে যা ভেতরে, চাপা কণ্ঠে বলে কথাগুলো। এরপর দোলার হাতে দেয় প্যাকেটগুলো। এই দিকে দোলার চেয়েও দ্বিগুণ অবাক এবং বিস্ময় চোখে তাকিয়ে আছে রোকন আর তানিয়া। রুদ্র আসা পর্যন্ত তারা একইভাবে তাকিয়ে আছে রুদ্র দিকে। রুদ্র বসে গলার টাইটা একটু ঢিলে করে দেয়। তার ভীষণ গরম লাগছে যেন। রুদ্র এসি খোঁজার জন্য এদিক ওদিক তাকাতেই তানিয়া আর রোকনের দিকে নজর যায়। কি ব্যাপার তানু, এমন ভূত দেখার মতো করে তাকিয়ে আছিস কেন? রুদ্রর কথায় তানিয়া মুখটা ফ্যাকাশে করে বলে, আমাকে একটু চিমটি কাটবি রোকন? কথাটা বলেই হাত বাড়িয়ে দেয় তানিয়া রোকনের দিকে। রোকনও আনমনে তানিয়ার হাতে জোরে চিমটি কাটে, এতে তানিয়া জোরে চিৎকার করে উঠে। শাট আপ তানু, কি হচ্ছে এইগুলো? এমন ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? আর কি সমস্যা তোদের? আমাকে দেখে কি রাক্ষস মনে হচ্ছে নাকি অন্য গ্রহের প্রাণী মনে হচ্ছে তোদের? যাক, এতদিনে স্বীকার করলে তাহলে, মুখ ফসকে বলে দেয় তানিয়া। কথাটা বলে তানিয়া মুখ চেপে ধরে। আর রোকন বড় বড় চোখ করে তাকায় তানিয়ার দিকে।
রুদ্র তো তানিয়ার কথায় কি বলে চিৎকার করে ওঠে। হায় আল্লাহ, হে আমি কি বলে ফেললাম, রাক্ষসের সামনে তার নাম নিয়ে ফেলেছি মনে মনে বলে তানিয়া। না না ব্রো, কিছু না। তুমি এই সময় হঠাৎ কিছু না বলে, তাই একটু অবাক হয়েছি আর কি। কিন্তু তুমি যে আসবে না বলেছিলে ব্রো। তাহলে হঠাৎ চলে আসলে যে, বউকে মিস করছিলে বুঝি রসিকতা নিয়ে বলে তানিয়া। রুদ্র আগের ন্যায় দ্বিগুণ ধমকে বলে, শার্ট আপ তানু, দিন দিন বড্ড বেহায়া হয়ে যাচ্ছিস, আমি তোর বড় ভাই, এটা ভুলে যাচ্ছিস তুই। রুদ্র ধমকে তানিয়া মুখটা মলিন করে বসে থাকে। রোকন তো ভয়ার্ত চেহারায় বসে আছে, এক ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করছে তার, কিন্তু সেটাও পারছে না যদি রুদ্র বকা দেয় সেটা ভেবে। রোকন রুদ্রর মেজাজকে ভীষণ ভয় পায়। যদিও সামনে থেকে কখনো দেখিনি রুদ্র বা তার মেজাজ, কিন্তু রোকন যতটুকু শুনেছে রুদ্রর ব্যাপারে তাতেই ওর মনে রুদ্রর জন্য একটা আলাদা ভয়ের জায়গা তৈরি হয়ে গেছে। রুদ্র এবার স্বাভাবিক হয়ে রোকনকে উদ্দেশ্য করে বলে, কি যেন নাম তোমার? রোকন মিয়ে যাওয়া কণ্ঠে বলে, রোকন। ওহ, পড়াশোনা ঠিকঠাক চলছে তো? রুদ্রর কথার প্রতি উত্তরে রোকন জাস্ট মাথা নাড়ায়। তো এখন এখানে কি করছো, যাও পড়তে বসো। আড্ডা দিলে চলবে, পড়াশোনা করতে হবে তো ভালো করে। জীবনে বড় হতে হলে পড়াশোনা করতে হবে অনেক ভালোভাবে, বুঝেছ? রোকন এবারও মাথা ঝাঁকিয়ে হ্যাঁ। তাতে রুদ্র মুচকি হেসে বলে, গুড বয়, তো এখন যাও পড়তে বসো, পড়ে আড্ডা দেব আমরা, ওকে? রোকন যেন হাঁফ ছেড়ে বাঁচে। একটু সময় নেয় না সে স্থান থেকে প্রস্থান নিতে। তানিয়া তো অসহায় ফেস করে তাকিয়ে আছে রুদ্রর দিকে। তানিয়া উঠে যেতে যাবে তখনই দোলা আসে হাতে নাস্তার ট্রে নিয়ে। রাশেদ মিয়া বাজারে চলে গেছেন ইতিমধ্যে। রুদ্র এসেছে তাই ভালো মন্দ তো দেওয়া লাগবে তার সামনে। যত হোক জামাই বলে কথা। দোলা এখনো কৌতূহলী হয়ে রুদ্র দিকে তাকিয়ে আছে। রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে চা খাচ্ছে। তানিয়া দোলার হাত ধরে টেনে সাইডে নিয়ে বলে, বৌমনি, ব্যাপারটা কি হলো বলতো? ব্রো এখানে হঠাৎ? আমার না ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। সে তো আমারও হচ্ছে না তানিয়া। তোমার ভাইয়া এখানে আসবে আমি তো ভাবতে পারিনি, তবে যাই হোক উনি এসেছে এর জন্য আমি কৃতজ্ঞ উনার কাছে। আমার বাবার মুখটা দেখেছ, উনাকে আসতে দেখে কত খুশি হয়েছেন। আমার আর কিছু চাওয়ার নেই উনার থেকে। কেউ যেন ভাবে না আমি তার জন্য এখানে এসেছি। যদি এটা ভাবে তাহলে সে এখনো বোকার স্বর্গে বাস করছে। বলতে হয় আমি এসেছি ড্যাডের কথা রাখতে এবং রাশেদ আঙ্কেলের সম্মানের কথা ভেবে। এর বেশি কিছু না বলে রুদ্র আবার নাস্তা করায় মনোযোগ দেয়। আসলে রুদ্র কেন চলে আসলো সে নিজেও জানে না। দোলা নাই তাতে যেন বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল তার কাছে। এই তো কদিন হলো দোলার যাওয়া ওই বাড়িতে, আর এই কদিনে দোলা রুদ্রকে এত জ্বালিয়েছে যে সব জায়গা এখনো রুদ্র দোলাকে উপলব্ধি করে। তাই দোলার অনুপস্থিতি রুদ্র ঠিক মেনে নিতে পারেনি, যার জন্য তার এখানে ছুটে আসা। আবার দলার প্রতি যে সে দুর্বল হচ্ছে বা হয়েছে এটা ভাবলেও ভুল হবে ভাবনা। কিন্তু রুদ্র কেন এমন করল এটা যে জানে না এটা নিশ্চিত। রাশেদ মিয়া বাজার করে নিয়ে এসেছে অনেক আগে। রুদ্রর পছন্দ অনুযায়ী সব রান্না হবে তিনি বলে দিয়েছেন দোলাকে। তানিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আপেল চিবুচ্ছে আর দোলা রান্না করছে।
রুদ্র ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে, তাই রাশেদ মিয়া বাজার থেকে বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। দোলা সেটা কষিয়ে রান্না করছে। বৌমনি, একটা কথা বলবো। তানিয়ার কথায় দোলা রান্নার দিকে চোখ রেখেই বলে, হুম বলো। আমার কি মনে হয় জানো? দোলা এবার তানিয়ার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি? ব্রো না তোমার প্রেমে পড়ে গেছে? তানিয়ার মুখে এই কথা শুনে দোলা লজ্জায় লাল হয়ে উঠে। গালে তার লজ্জার লাল আভা ফুটে উঠে। মুখে দারুণ একটা মুচকি হাসি, কিন্তু পরোক্ষে সেটা আবার মিলিয়ে যায়। একটা আফসোসের নিঃশ্বাস ত্যাগ করে করুণ স্বরে বলে, সেটা কখনোই হওয়ার নয় তানিয়া। তোমার ভাইয়া হয়তো কখনোই আমাকে মন থেকে মেনে নিতে পারবে না। হয়তো মেয়েদের প্রতি তার অসম্মান, অবজ্ঞা দূর হবে, কিন্তু আমাকে স্ত্রী হিসেবে কখনো মানবে না। কথাটা বলতে দোলার চোখ ভরে আসে। দোলা চোখের পানিটা চোখের মধ্যে নিঃশেষ করে রান্নায় মনোযোগ দেয়। উহু, আমি তা মানি না। দৃঢ় আত্মবিশ্বাসের সাথে বলে উঠে তানিয়া। তুমি যেমন মিষ্টি একটা মেয়ে, তো তোমাকে উপেক্ষা করার সাধ্যই কারো নেই, তাই ব্রো ও পারবে না। তবে আমি যদি ছেলে হতাম না, ব্রোর থেকে তোমাকে ছিনিয়ে নিতাম বলে হেসে উঠে তানিয়া। তানিয়ার এমন অদ্ভুত কথায় দোলাও জোরে হেসে উঠে। রাতে খাবার শেষ করে যে যার ঘরে যায়। রুদ্র তো এসে বিপাকে পড়ে গেছে। একে তো দোলার ঘরটা ছোট, তাতে কোনো সোফা নেই ঘরে, আবার প্রচণ্ড গরম পড়ছে। একটা এসির ব্যবস্থাও নেই এখানে। রুদ্র এসি ছাড়া কখনো থাকেনি, তাই এখানে এসে তার বেশ ভালো রকম অসুবিধা হচ্ছে। দোলা সব কিছু গুছিয়ে ঘরে এসে দেখে রুদ্র পায়চারি করছে ঘরের মধ্যে। গায়ের শার্টটা উপরে উস্খুস্ক হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে। রুদ্র যে গরমে ছটফট করছে, এটা দোলা বেশ উপলব্ধি করতে পেরেছে। দোলাকে দেখে রুদ্র বলে, এটা ঘর নাকি কিচেন রুম? এর থেকে আমাদের কিচেনটাও অনেক বড়। আর রুমে একটা সোফা নেই কেন? আমি ঘুমাবো কোথায়? আমরা গরিব মানুষ ছোট সাহেব। আমাদের জন্য এটাই অনেক সুখের। আমাদের ঘরটা ছোট হলেও আমরা প্রাণ খুলে হাসতে জানি, হৃদয় জুড়ে সুখের অনুভূতি। হয়তো আপনাদের মতো বিলাসিতা আমাদের নেই, কিন্তু ভালোবাসা, মায়া ভরপুর আছে। থাক, হয়েছে। তোমাকে আর নীতিবাক্য শোনাতে হবে না। আমার ঘুমানোর ব্যবস্থা করে দাও, আমি ঘুমাবো। ড্যাডির জন্য এত ঝামেলা আমার। আগে যদি জানতাম এত কিছু হবে, কখনোই তোমাকে বিয়ে করতে রাজি হতাম না। দোলা রুদ্রর কথা গা মাখে না। কারণ দোলা এখন এই কথায় অভ্যস্ত হয়ে গেছে। রুদ্র তো কথায় কথায় একটা কথা বলে। তাই দোলা আর সেভাবে ভাবে না কথাটা নিয়ে। প্রথম প্রথম অনেক খারাপ লাগতো অবশ্য। এখন যে লাগে না তা নয়, কিন্তু এখন সয়ে গেছে তার। দোলা কিছু না বলে রুদ্রর জন্য বিছানা করে দেয়। দোলার খাটটার পরিসর বেশি নয়, তবে দুজন শোয়া যাবে, কিন্তু গায়ের সাথে গা লাগবে। দোলা চিন্তায় পড়ে যায়, কি করবে। তার সাথে যদি একটু টাচ করে তাহলে তো রুদ্র ক্ষেপে যাবে আবার। দোলা দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছে, রুদ্র বিরক্ত নিয়ে দোলার দিকে তাকিয়ে আছে। দোলাকে পাশ কাটিয়ে রুদ্র এসে শুয়ে পড়ে, কিন্তু রুদ্র শোয়ার সাথে সাথে পিঠে লাগে।
রুদ্র আউচ বলে উঠে বসে বিছানায় হাত দিয়ে দেখে সব জায়গা। এটা বিছানা নাকি অন্য কিছু? এত শক্ত কি করে হয় বিছানা? দোলা অসহায় চোখে তাকায় রুদ্রর দিকে। কেন যে আসতে গেলাম এখানে কথাটা বলে রুদ্র আবার শুয়ে পড়ে পাশ ফিরে। এইদিকে দোলা বেচারা কোথায় ঘুমাবে এই চিন্তায় শেষ। কিছুক্ষণ পর দোলা দেখে রুদ্র ঘুমিয়ে গেছে। দোলা আস্তে আস্তে খাটের উপর উঠে এক পাশে শুয়ে পড়ে গুটিসুটি মেরে। রুদ্রর সাথে যেন তার ছোঁয়া না লাগে সেই জন্য নড়াচড়াও করে না। একটু পর রুদ্র নড়ে উঠে। দোলা রুদ্রর নড়াচড়া দেখে চোখ মুখ খিচে থাকে। মনে মনে বলে রুদ্র যেন জেগে না ওঠে, কিন্তু দোলাকে অবাক করে দিয়ে রুদ্র দোলার দিকে ফিরে দোলাকে জড়িয়ে নেয় এক হাতে। এটা যে রুদ্র ঘুমের মধ্যে করেছে দোলা জানে। দোলা সাবধানে রুদ্র দিকে ফিরতে দোলার মুখ আর রুদ্রর মুখ খুব কাছাকাছি হয়ে যায়। দুজনের নিঃশ্বাস দুজনের উপর আছড়ে পড়ছে। দোলা মোহিত নয়নে রুদ্রকে দেখছে কাছ থেকে। কিন্তু রুদ্রর তো কোনো হেলদোল নেই, সে ঘুমে বিভোর। সারাদিনে কাজ করায় সে বড্ড ক্লান্ত ছিল, তার উপর এখানে আসার জন্য তাকে বাজার ঘোরা লেগেছে, সব মিলিয়ে রুদ্র অনেক ক্লান্ত ছিল। যার ফলে শুয়ে পড়ার সাথে সাথে ঘুমিয়ে যায়। রুদ্র ঘুমের মধ্যে দোলাকে শক্ত করে জড়িয়ে ধরে আরো কাছে টেনে নেয়। বেচারা দোলা তো সেই বিপাকে পড়ে গেছে, এবার রুদ্রর থেকে চাইলেও আর ছাড়াতে পারবে না সে নিজেকে। তারপরও দোলা চেষ্টা করে নিজেকে রুদ্রর থেকে মুক্ত করার, কিন্তু দোলা ব্যর্থ হয়। এখন কি হবে? রাক্ষসটা যদি সকালে উঠে আমাকে তার এত কাছে দেখে তাহলে নিশ্চয়ই কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। ধুর, এখানে ঘুমাতে আসাটাই ভুল হয়েছে। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর এক সময় দোলাও ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। দুটি বিপরীত মানুষ অজান্তে আবদ্ধ আজ সকালে। দোলা রুদ্রর বুকে মাথা রেখে বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। রুদ্র যেন খুব আদরে দোলাকে আগলে রেখেছে তার কাছে। দিনের আলো চারিদিকে পরিপূর্ণভাবে ছড়িয়ে গেছে। পাখিদের কিচিরমিচির শব্দ ধ্বনি বেড়েই চলেছে। বাইরের তীব্রকর আলো এসে রুদ্রর চোখ মুখে আছড়ে পড়ে বারান্দা দিয়ে। চোখে আলো লাগায় রুদ্রর ভ্রু কুঁচকে আসে। গভীর ঘুমটা হালকা হয়ে আসে। বাইরের জন কোলাহল, গাড়ির শব্দ সব কিছু মিলিয়ে রুদ্রর ঘুম ভেঙে যায়। রুদ্র আড়মোড়া দিতে গিয়ে বুঝতে পারে তার উপর কিছু একটা আছে। রুদ্র তার বুক বরাবর তাকাতে দেখে দোলা তার বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। রুদ্র চোখে যতটুকু ঘুম ভাব ছিল উবে গেছে। ঘুমন্ত দোলাকে কি দারুণ লাগছে দেখতে। সমস্ত মায়ারা যেন সেখানেই ভিড় জমিয়েছে। সামনে ছোট চুলগুলো এলোমেলো হয়ে পুরো মুখ বিচরণ করছে দোলার। সারারাতে জমে উঠা তৈলাক্ত ফেসে মাদের কোলাহলে যেকোনো পুরুষকে আকৃষ্ট করতে সক্ষম। রুদ্র তো মোহনীয় সৌন্দর্যে আবদ্ধ হয়ে গেছে। নেশাতুর দৃষ্টিতে দোলাকে দেখছে। রুদ্রর অজান্তেই এক চিলতে হাসি মুখে উকি দেয়। দোলা হালকা নড়েচড়ে উঠে। দোলাকে নড়ে উঠতে দেখে রুদ্র আবার ঘুমানোর ভান করে শুয়ে পড়ে। একটু পর যখন দোলা আবার ঘুমে বিভোর হয়ে যায় তখন রুদ্র আগের ন্যায় হয়ে দোলাতে আবদ্ধ হয়। কিছুক্ষণ যেতে রুদ্রর হুঁশ ফিরে। দোলাকে আস্তে করে সরিয়ে দিয়ে উঠে পড়ে টানা একটা দম নিয়ে বলে বেঁচে গেছি। মেয়েটা যে এমন করে দেখিনি, আমাদের এটাই অনেক।
না হলে কি সব ভেবে বসত। আমি মেয়েটার এত কাছে গেলাম কি করে। আর মেয়েটাও বলিহারি, সুযোগ বুঝে ঠিক কাছে চলে গেছে স্টুপিড একটা বলে রুদ্র দলার ঘরের সাথে বারান্দা সেদিকে যায়। কিন্তু রুদ্র তো আর জানে না। দোলা গতরাতে সব দেখে তবেই ঘুমিয়েছে। আজ শুক্রবার, রুদ্রর অফিস নেই। তবে রুদ্র চেয়েছিল দোলার বাড়ি থেকে চলে যেতে, কিন্তু দোলার বাবার অনুরোধে আর যেতে পারেনি। দোলাদের নিয়ে তবে যাবে রুদ্র একবারে। রোকন রুদ্রর থেকে সব সময় দূরে দূরে থাকছে। তার মতে বিপদ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। রুদ্র একা একা বসে বোরিং হচ্ছে, তার উপর প্রচণ্ড গরম পড়ছে। দোলা রান্না কাজ নিয়ে ব্যস্ত, আর তানিয়া সে একবার রোকনের সাথে নয়তো দোলার সাথে বেড়াচ্ছে। এই রোকন, চল আমরা তোদের এলাকা ঘুরে দেখে আসি, বেশ আগ্রহ নিয়ে বলে তানিয়া। রোকনও হাসি মুখে বলে, ওকে আপু, চলো তোমাকে আমাদের এলাকা ঘুরিয়ে দেখায়। যদিও দেখার মতো কিছু নেই এখানে, তবে সামনে যেতে একটা বড় পুকুর আছে, অনেক সুন্দর সেই জায়গাটা, চলো তোমাকে সেখানে নিয়ে যায় বলে রোকন তানিয়াকে নিয়ে ড্রয়িং রুমে আসতে দেখে রুদ্র বসে ফোন টিপছে। রোকনের মুখে যে হাসি ভাব ছিল সেটা ছুটে পালিয়েছে রুদ্রকে দেখে। রোকন মুখটা মলিন করে রুদ্রকে পাশ কাটিয়ে বেরিয়ে আসতে যাবে, এমন সময় রুদ্র গম্ভীর কণ্ঠে রোকনকে ডেকে উঠে। রুদ্র ডাকে রোকন চমকে উঠে থমকে দাঁড়ায়। তানিয়াও থেমে গিয়ে রুদ্রর দিকে তাকায়। কোথায় যাচ্ছিস তোরা? তানিয়াকে উদ্দেশ্য করে বলে রুদ্র। আমরা এই তো সামনে যাব। ঘরে বসে থাকতে ভালো লাগছে না, তাই আমি আর রোকন যাচ্ছি বাইরে ঘুরতে। কেন ব্রো, কিছু বলবে? এই অবেলায় কিসের ঘোরা? তাছাড়া এখানে দেখার মতো আছে কি? যে বস্তি তো, মুখটা বেঁকিয়ে বলে একটু রুদ্র। তোমার কাছে হয়তো বস্তি বা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার অনেক ভালো লেগেছে। তাছাড়া বস্তি হলেও এখানে মানুষরাই বাস করে ব্রো। অন্য কিছু না। রোকনের মন খারাপ হয় রুদ্রর কথা শুনে। তারা গরিব বলে আজ রুদ্র এমন কথা বলতে পারল। দোলারও কর্ণপাত হয় রুদ্রর কথা। দোলা একটা তুচ্ছ হাসি দিয়ে কাজে মন দেয়। চল রোকন বলে তানিয়া আবার সামনে অগ্রসর হতে যাবে, তখন রুদ্র দ্বিতীয়বারের মতো রোকনকে ডেকে কাছে আসতে বলে। রোকন একটা শুকনো ঢোক গিলে তানিয়ার দিকে তাকায়। তানিয়া ইশারা করে যেতে বলে রুদ্রর কাছে। রোকন ধীর পায়ে রুদ্রর সামনে এসে দাঁড়ালে রুদ্র নরম স্বরে বলে, তোমার সাথে তো তেমন ভাবে আলাপই হলো না। তা আমার থেকে দূরে দূরে থাকছ কেন? রুদ্রর সোজা প্রশ্নে রোকন অবাক হয়ে তাকায়। সে যে রুদ্রর থেকে পালিয়ে বেড়াচ্ছে সেটা রুদ্র বুঝল কি করে, ভাবতে থাকে রোকন। রোকনকে চুপ থাকতে দেখে রুদ্র আর কিছু না বলে পাশে বসতে বলে। কিন্তু রোকন ইতস্তত বোধ করে। আমি দাঁড়িয়ে ঠিক আছি ছোট সাহেব। বলুন না কি বলবেন। রোকনের মুখে ছোট সাহেব কথাটা রুদ্রর ঠিক ভালো লাগেনি। তাই থমথমে গলায় বলে, আমাকে ভাইয়া বলবে ওকে। রুদ্রর কথায় রোকন একটু না অনেকটাই অবাকই হয়, কিন্তু সেটা প্রকাশ করে না, মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপর রুদ্র আবার বলাতে পাশে বসে যায়, আর বেচারা তানিয়া একা একা দাঁড়িয়ে এদের কাণ্ড দেখছে। এখন সময়টা সন্ধ্যা। রোকনের সাথে রুদ্রর বেশ ভাব জমে গেছে।
রোকন যতটা ভয় করত রুদ্রকে না বুঝে এখন রোকন বুঝতে পারছে সে এতদিন মিছেমিছি রুদ্রকে ভয় পেত আর পাবে নাই বা কেন। সবাই রুদ্রর উপস্থাপন এমনভাবে করত যে যে শুনবে সে ভয় পাবে এমন বদমেজাজি খিটখিটে স্বভাবকে। রুদ্র আর রোকন লুডো খেলছে বসে, বোরিং টাইম পার করার চেয়ে খেলায় বেটার। তাই রুদ্র রোকনকে বলে লুডুঘর নিয়ে আসতে। দোলার ভালো লাগছে রোকনের সাথে রুদ্রকে দেখে। তানিয়া চা এর কাপটা হাতে নিয়ে দোলার পাশে এসে বসে। তানিয়াকে পাশে বসতে দেখে দোলা একটা মুচকি হাসি উপহার দেয়। ব্রোকে দেখো বৌমনি, এখন এই মানুষটাকে কেউ দেখলে বলবেই না এর মেজাজ খিটখিটে। রাক্ষস রাক্ষস ভাব। তানিয়া কথার ভঙ্গিতে দোলা ফেক করে হেসে দেয়। সাথে তানিয়াও হাসে। তোমার ভাইয়ার সবার সাথে সব ঠিক আছে, শুধু দোষ যত নারীদের, আর এখন তো আমি তোমার ভাইয়ার চোখে আসল অপরাধী এমন ভাব। আরে না, আসলে একটু সময় তো লাগবে। একভাবে চলে আসছে আজ 5টা বছর, তাই বদলাতে সময় লাগবে একটু কথাটা বলে তানিয়া চাই চুমুক দেয়। তানিয়ার কথায় দোলা কৌতূহলী হয়ে বলে 5 বছর মানে এর আগে উনি এমন ছিলেন না। তানিয়া সাবলীলভাবে বলে হুম ব্রো, এর আগে ভালো ছিল, মেয়েদের ঘৃণা নয় সম্মানই করত। কিন্তু কিছু ঘটনা একসাথে জুড়ে ভাইয়াকে বদলে দিয়েছে। মেয়েদের প্রতি একটা বাজে মন্তব্য রেখে দিয়েছে। কি হয়েছিল তানিয়া, যার জন্য উনি এমন হয়েছে? আমাকে প্লিজ বলবে সব, অনুনয় করে বলে দোলা তানিয়াকে। বৌমনি তুমি বরং রাজ ভাইয়াকে সব জিজ্ঞেস করো, সে ভালো বলতে পারবে সব। কারণ ভাইয়ার খুব কাছের মানুষ তিনি। রাজ মানে তোমার ভাইয়ার বন্ধু। তানিয়া মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। আচ্ছা, উনার কন্ট্রাক্ট নাম্বারটা আমাকে দিতে পারবে? দোলার কথায় তানিয়া মুখটা মলিন করে বলে আমার কাছে তো নেই বৌমনি। তবে তুমি চাইলে আমি জোগাড় করে দিতে পারি। তানিয়ার কথায় দোলা খোশ মেজাজে বলে তাহলে আমার এই উপকারটা করে দাও তানিয়া প্লিজ। আমাকে সব জানতে হবে। কেন উনি এমন? কি এমন কারণ? কি কষ্ট উনার মধ্যে? দুদিন পার করে দোলাদের নিয়ে বাড়ি ফিরে আসে রুদ্র। জাহিদ চৌধুরী ভীষণ খুশি রুদ্রর উপর। তার ছেলে তার কথা রেখেছে, তার সম্মানটা বজায় রেখেছে রাশেদের কাছে। রুদ্র দোলা আর তানিয়াকে বাড়িতে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। দোলা এসে রেডি হচ্ছে কলেজ যাবে তাই। আশা দোলার বাড়িতে গিয়েছিল দোলার সাথে দেখা করতে। বেশ কিছু সময় কাটিয়েছে তারা অনেক দিন পর। যদিও দোলার সাথে কলেজে দেখা হয়, কিন্তু তানিয়া দোলা আশা সবাই মিলে বেশ ভালো একটা আড্ডা জমিয়েছিল। রুদ্র অফিসে বসে আছে। বারবার দোলার কথা মনে হচ্ছে তার, দোলার কাছাকাছি থাকা। ঘুমন্ত ফেস সব কিছু রুদ্রকে ভীষণ করে ভাবাচ্ছে। রুদ্র একটা সময় নিজের উপর বিরক্ত হয়ে উঠে টেবিলে থাকা কলম রাখার বক্সটা ছুঁড়ে ফেলে। দুই হাতে চুল টেনে ধরে পেছনে নিয়ে বলে এইসব কি হচ্ছে আমার সাথে? আমি কেন বারবার ওই মেয়েটার কথা ভাবছি? কেন ওকে নিয়ে চিন্তা করছি? সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আবার আগের মতো হতে যাচ্ছে কি তার মানে? না না, এমনটা হতে পারে না। আমি এমনটা চাই না আর। আমাকে দূরে থাকতে হবে ওই মেয়ের থেকে।
এর জন্য ওই মেয়েকে সরাতে হবে আমার জীবন থেকে। আমি আর কারো মায়ায় আবদ্ধ হতে চাই না। চাই না কাউকে বিশ্বাস করতে বলেই সামনে থাকা কিছু ফাইল ছুঁড়ে ফেলে। এমন সময় অফিসের মধ্যে প্রবেশ করে রাজ। রুদ্রর অদ্ভুত বিহেভে অবাক হয় সে। এই সব কি করছিস রুদ্র তুই? পাগল হয়ে গেছিস তুই? কি হয়েছে আমাকে বল। আমি সত্যি পাগল হয়ে গেছি রাজ, ওই মেয়েটা আমাকে পাগল করে দিচ্ছে। আমি চাই না কাউকে। আমার জীবনে আর কাউকে লাগবে না। আমি বিশ্বাস করি না কাউকে। রাজ শুন, আমি দোলাকে ডিভোর্স দিতে চাই। রুদ্রর কথায় রাজ চমকানো চোখে তাকিয়ে বলে, এই সব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? তাছাড়া দোলার কথাটা একবার ভাব। এই কদিন হলো তোদের বিয়ে হওয়া। এর মধ্যে যদি এই সব কথা বলিস তাহলে দোলার কি হবে? লোকে তো ছি ছি করবে দোলাকে নিয়ে। ওর পরিবারকে নিয়ে উপহাস করবে রুদ্র। আমি এত কিছু জানতে বা শুনতে চাই না রাজ। আই নিড ডিভোর্স। আর এর সব ব্যবস্থা করবি তুই? কি? আমি পারবো না। যেখানে আমি চাই না দোলাকে তুই ডিভোর্স দে, সেখানে এই সব আমি তো একদম করব না। তুই না আমার বন্ধু রাজ। তুই আমার বন্ধু হয়ে এমন কথা বলতে পারলি? আসলে কেউ কারো আপন হয় না, এটাই বাস্তব, তাচ্ছিল্যের সুরে বলে রুদ্র। দেখ রুদ্র, একদম ইমোশনাল ব্ল্যাকমেইল করবি না। তুই খুব ভালো করে জানিস সবার আগে তুই আমার কাছে বেশি মূল্যবান। তাহলে কেন আমার কথা মানতে চাচ্ছিস না? আমার দিকটা বোঝার চেষ্টা কর একবার। আমি পারছি না কোনোভাবে ওই মেয়েটাকে টলারেট করতে। প্লিজ রাজ, আমাকে হেল্প কর। কিন্তু রুদ্র, তুই এইবার ঠান্ডা মাথায় ভাব। দোলার জীবনটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা তুই কি চাস তোর জন্য একটা মেয়ের জীবন নষ্ট হোক? মানুষ তাকে মিথ্যা অপবাদ দিক। আমি সব কিছু ভেবে তারপর এই ডিসিশন নিয়েছি রাজ। দেখ, আমাদের বিয়ের কথা কেউ জানে না। জাস্ট দোলার কিছু আত্মীয় স্বজন আর এলাকার মানুষ। তাছাড়া কেউ জানে না। তাই আমার মনে হয় না দোলার তেমন সমস্যা হবে। তবে হ্যাঁ, যদি প্রেস মিডিয়া একবার খবর পেত আমাদের বিয়ের বিষয়টা, তাহলে অনেক ঝামেলা হয়ে যেত আরও। রুদ্রর কথায় রাজের মুখে অল্প খুশিত্ব ভাব ফুটে উঠে। এবার বল, আমাকে হেল্প করতে কোনো সমস্যা নেই তো তোর? রাজও সাবলীল ভঙ্গিতে খুশি মনে বলে, না এখন আর কোনো সমস্যা নেই। সব সমস্যার সমাধান একটু পরে হয়ে যাবে দেখিস। আমি সব ব্যবস্থা করছি দোস্ত। এখন আসি। আমার একটা ইম্পর্টেন্স কাজ মনে পড়ে গেছে বলেই রাজ বেরিয়ে আসে রুদ্রর অফিস থেকে। দোলা, আশা, তানিয়া কলেজ মাঠে বসে আছে। তানিয়াও এসেছে দোলার সাথে কলেজে। বাড়িতে একা একা তার ভালো লাগে না। তাই দোলার সাথে দোলার কলেজে আসা। তানিয়ার তো আশার সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে। রীতিমতো তুই করে বলা শুরু করে দিয়েছে তারা। তানিয়া, চলো আমরা ক্যান্টিনে যাই। দোলার কথায় আশা তানিয়া উঠে দাঁড়ায়। এরপর তিনজন মিলে ক্যান্টিনের দিকে অগ্রসর হয়। বৌমনি, বসো তোমরা, আমি অর্ডার দিয়ে আসছি। আজ আমি তোমাদের ট্রিট দেব বলে তানিয়া ক্যান্টিনের রিসিপশনে যায় খাবার অর্ডার করতে। তানিয়া খাবার অর্ডার দিয়ে দোলার কাছে আসার জন্য যেই পিছু ফিরেছে, এমন সময় একজনের সাথে জোরে ধাক্কা খায় তানিয়া।
তানিয়া ধাক্কার খাওয়ার টাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয়, তখনই একজোড়া বলিষ্ঠ হাত তানিয়াকে আগলে নেয়। তানিয়া তো ভয়ে একদম চোখ খিচে বন্ধ করে আছে। দোলা আর আশা অবাক হয়ে তাকিয়ে আছে। ওরা দুজনে বসে সবই দেখতে পাচ্ছে ভেতরে। তানিয়া যখন অনুভব করে সে পড়ে যায়নি, কেউ একজন খুব যত্ন নিয়ে ধরে আছে, তানিয়া এবার চট করে চোখ খুলে সামনে একটা সুদর্শন পুরুষ দেখতে পায়, যার ঠোঁট দুটো লাল টকটকে, নাকটা খাড়া, ছোট ছোট চোখ মায় ভরা, মুখের গড়ন শ্যামবর্ণ, চোখে আবার মোটা ফ্রেমের চশমা দেওয়া। ছেলেটা এক হাতে তানিয়াকে ধরে আরেক হাতে চশমা ঠিক করে বলে, এই যে ম্যাডাম, আমাকে দেখা শেষ হলে প্লিজ উঠবেন। আমি না আপনার ভার আর বহন করতে পারছি না বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ে সে। ছেলেটার কথায় তানিয়া লজ্জা পায় কিছুটা, কিন্তু লজ্জা ভাবটা সরিয়ে চোখ মুখে রাগী ভাব নিয়ে এসে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, চোখে দেখেন আপনি নাকি মেয়ে দেখলে হুমড়ি খেয়ে পড়তে ইচ্ছে করে? তানিয়ার কথায় ছেলেটা যে অবাক হয়েছে, সাথে তানিয়ার কথাগুলো তার কাছে দৃষ্টিকটু লেগেছে বেশ বোঝা যাচ্ছে। ছেলেটি চশমাটা আবার ঠিক করে বলে, দেখুন আপনি ভুল ভাবছেন। আসলে বাকিটা বলার আগে তানিয়া একটা আঙ্গুল তুলে বলে, একদম আসলে নকলে বোঝাতে আসবেন না। আপনাদের মতো ছেলেকে না আমার চেনা আছে, যত সব। ছেলেটি এবার রেগে গিয়ে বলে, আপনি কিন্তু বেশি বেশি বলছেন এবার, আমি সত্যি খেয়াল করিনি আপনাকে। আমি তো ক্যান্টিনে এসেছিলাম খাবার অর্ডার দেওয়ার জন্য, মাঝখানে আপনি যে আছেন আমি একদম দেখতে পাইনি। দেখবেন কি করে? চোখ থাকলে তবে না দেখবেন? এই জন্য তো চার চোখ লাগিয়ে ঘুরছেন। তানিয়ার কথায়া ছেলেটা বুঝতে পারে না, তাই কৌতূহল নিয়ে বলে, এক্সকিউজ মি। দোলা আর আশা এবার উঠে আসে, কারণ তানিয়া যা শুরু করেছে তাতে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে এবার। তাই ওরা ছুটে আসে তানিয়ার কাছে। তানিয়া আবার কিছু বলতে যাবে তার আগে দোলা এসে বলে, আইম সরি ভাইয়া। আসলে আপনাদের দুজনের কারো দোষ নেই, এটা একটা অ্যাক্সিডেন্টে জাস্ট। প্লিজ আমার ননদের কথায় কিছু মনে করবেন। তানিয়া চলো এখান থেকে। একই বৌমনি, তুমি উনাকে সরি বলছো কেন? সরি তো বলবেন উনি, কারণ দোষটা উনি করেছেন। উনি আমাকে ইচ্ছে করে ধাক্কা মেরেছেন, দাঁতে দাঁত চেপে বলে কথাটা তানিয়া। দোলা এবার বিরক্ত নিয়ে তানিয়ার দিকে তাকিয়ে চোখ রাঙায়। এতে তানিয়া চুপ মেরে যায়, কারণ দোলা রেগে যাচ্ছে বোঝাই যাচ্ছে। তানিয়া তুই চল ওই দিকটা বলে আশা নিয়ে যায় তানিয়াকে। প্লিজ কিছু মনে করবেন না, আসলে ও না এমনই, তবে অনেক ভালো মেয়ে। দোলার কথায় ছেলেটি তানিয়ার দিকে তাকিয়ে অসহায় ফেস করে বলে, কেমন ভালো সে তো দেখলামই। আপনারা না আসলে আমাকে এক্ষুনি ভস্ম করে দিত চোখ দিয়ে গিলে। ছেলেটির কথায় দোলা মুচকি হেসে উঠে। আপনার হাসিটা কিন্তু সুন্দর। হঠাৎ এমন কথা একটা অচেনা ছেলের থেকে শোনায় দোলা চমকে উঠে। লজ্জা মিশ্রিত চাহনি নিয়ে আমতা আমতা করে বলে, আমি আসি। আইম সজল আহনাফ। ইউ। সজলের কথায় দোলা বলে, আমি আরশিয়া দোলা। সবাই দোলা বলে ডাকে। ওইটা আমার ফ্রেন্ড আশা, আর যে মেয়েটা রণমূর্তি ধারণ করে ছিল আপনার সামনে, সে আমার একমাত্র ননদ তানিয়া। ওহ, আপনি বিবাহিত? জেনে ভালো লাগলো। তবে আমি না একটা কথা ভাবছি। ভাবান্তর হয়ে বলে সজল। সজলের কথায় দোলা ভ্রু কুঁচকে বলে, কি বলুন তো?
আপনার মতো এমন মিষ্টি একটা মেয়ের এমন পেতনি ননদি হলো কিভাবে? সজলের কথাটা বলার ধরন এমন ছিল যে দোলা জোরে না হেসে পারে না, তাই উচ্চস্বরে হেসে উঠে। আচ্ছা ভাইয়া, আমি আসি এবার, যাই ওই দিকটা সামাল দিই বলে দোলা চলে আসে সজলের সামনে থাকে। আর সজল একটা টানা নিঃশ্বাস নিয়ে চলে যায় সেখান থেকে। বিকেলে চৌধুরী বাড়ি জুড়ে প্রেস মিডিয়ার লোকে ভর্তি। জাহিদ চৌধুরী বুঝতে পারেন না এরা হঠাৎ এখানে কেন আর কে পাঠিয়েছে। দোলা তানিয়া ড্রয়িং রুমে বসে। জেসমিন চৌধুরী একপাশে বসে সব কিছু বোঝার চেষ্টায় আছে। চৌধুরী বাড়িতে প্রেস মিডিয়ার সমাগম। জাহিদ চৌধুরী বুঝতে পারেন না হঠাৎ ইনারা এখানে কেন। দোলা আর তানিয়া সোফায় বসে। দোলার চোখ মুখে আনন্দের জোয়ার। কিন্তু তানিয়া চিন্তিত হয়ে বসে আছে দোলার পাশে। জেসমিন চৌধুরী কৌতূহল ভরা চাহনি নিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। জাহিদ চৌধুরী নিজের কৌতূহল দমিয়ে রেখে বলে, আপনারা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? প্রেসের লোকের মধ্যে থেকে একজন বলে, স্যার আমরা খবর পেয়েছি রুদ্রনীল চৌধুরী বিয়ে করেছেন রিসেন্টলি, কিন্তু এটা এখনো কেউ জানে না। কোনোভাবে সেটা প্রকাশ করাও হয়নি। তাহলে কি এটা মিথ্যা নাকি সত্য? লোকটার কথায় জাহিদ চৌধুরী চমকে উঠে। ঘাবড়ানো ফেসে তাকায় দোলার দিকে। দোলা একটা অসহায় ভাব জমিয়ে রেখেছে মুখে। এমন ভাব যেন সে কিছুই জানে না। আচ্ছা, আপনাদের এই খবরটা কে দিয়েছে বলুন তো? জাহিদ চৌধুরীর কথায় আরেকজন বলে, যেই বলে থাকুক না কেন, সে যে মিথ্যা বলেনি এখন সেটা বুঝতে পারছি। আচ্ছা মিস্টার চৌধুরী, ওই মেয়েটা আপনার কে হয়? তানিয়াকে দেখিয়ে বলে। জাহিদ চৌধুরী থমথমে গলায় বলে, ওইটা আমার ভাগ্নি, আমার বোনের মেয়ে। আর পাশেরটা? পরক্ষণে আবার দোলাকে দেখিয়ে বলে লোকটা। জাহিদ চৌধুরী এবার চিন্তায় পড়ে যায়। জেসমিন চৌধুরী এতক্ষণ চুপ থাকলেও এখন আর চুপ থাকতে পারে না। ওইটা আমার মেয়ের ফ্রেন্ড। আমার মেয়ে বাইরে থাকে তো। অনেক দিন পর দেশে এসেছে, তাই দেখা করতে এসেছে বলে একটা ফোকলা হাসি ছুড়ে জেসমিন চৌধুরী। কিন্তু প্রেসের লোকদের কথাটা ঠিক হজম হয়নি, তাই সন্দিহান চোখে তাকায় দোলার দিকে। শাশুমা হুট করে বলে উঠে দোলা জেসমিন চৌধুরীকে উদ্দেশ্য করে। দোলার কথায় জেসমিন চৌধুরী চমকে উঠে ঢোক গিলে একটা। আপনার রসিকতার অভ্যাসটা এখনো গেল না? মুখে মুচকি হাসি নিয়ে এসে বলে দোলা। দোলার কথায় প্রেসের লোক আগ্রহ নিয়ে বলে, উনাকে কি বললেন আপনি? দোলা এবার সুন্দর একটা হাসি উপহার দিয়ে বলে, আসলে আপনারা যে নিউজ শুনে এখানে এসেছেন একদম ঠিক শুনেছেন, আমি রুদ্রনীল চৌধুরীর ওয়াইফ আরশিয়া দোলা চৌধুরী। আমাদের কিছুদিন আগে বিয়ে হয়েছে। আর উনি আমার ফুপি শাশুড়ি। কিন্তু বেশ রসিক মানুষ। দেখুন না আপনাদের সাথেও কেমন রসিকতা করল। দোলার কথায় জেসমিন চৌধুরীর প্রচণ্ড রাগ আসে। দোলার পাশে এসে দাঁতে দাঁত চেপে বলে, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? রুদ্র যদি জানতে পারে এগুলা কি হবে বুঝতে পারছো বলেই মিডিয়ার সামনে একটা হাসি দেয়। আচ্ছা, আপনারা কি আমার সাথে কথা বলতে এসেছেন নাকি আমার হাসব্যান্ডের সাথেও কথা বলবেন? দোলার প্রশ্নে একজন বলে, অবশ্যই আপনাদের দুজনের সাথে কথা বলবো। মিস্টার চৌধুরী কোথায়? উনাকে দেখছি না কেন? ডাকুন উনাকে।
আসলে উনি অফিস থেকে এখনো আসেনি, তবে চলে আসবে এখনই। বলতে না বলতে রুদ্র প্রবেশ করে বাড়ির মধ্যে। কিন্তু প্রেসের মানুষ দেখে ভীষণ অবাক হয়, সাথে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে তাদের দিকে কিছুক্ষণ। জাহিদ চৌধুরী রুদ্রকে দেখা মাত্র রুদ্রর কাছে যায়। আর দোলা একটা মিষ্টি হাসি দিয়ে বলে, ওই তো আমার স্বামী চলে এসেছেন। এবার যা বলার উনাকেই বলুন আপনারা। ড্যাড, এরা এখানে কি করছে? কে ডেকেছে এদের? গম্ভীর কণ্ঠে বলে রুদ্র জাহিদ চৌধুরীকে। আস্তে রুদ্র, এরা কোনোভাবে তোর আর দোলার বিয়ের কথাটা জেনে গিয়েছে, তাই এখানে এসেছে সেটা যাচাই করার জন্য। মনে হচ্ছে বেশ ক্ষেপে আছে ওরা না জানিয়ে বিয়ে করার জন্য। তুই কিন্তু একদম মাথা গরম করবি না, ঠান্ডা মাথায় সামাল দিস। রুদ্র বাবার কথার উত্তর না দিয়ে দোলার পাশে এসে দোলার এক হাতের বাহু ধরে টেনে এক সাইডে নিয়ে যায়। রুদ্রর চোখ মুখে রাগের আভাস, কিন্তু দোলার ঠোঁট থেকে যেন হাসি সরছে না। এরা এখানে কি করছে? কে খবর দিয়েছে ওদের? নিশ্চয় তুমি দিয়েছ, কড়া মেজাজে বলে রুদ্র কথাগুলো। কি করছেন ছোট সাহেব, আস্তে বলুন, সবাই শুনছে কিন্তু। রুদ্রনীল চৌধুরী তার বউয়ের সাথে এমন আচরণ করে একবার যদি মিডিয়ার লোক জানতে পারে তাহলে কিন্তু কাল খবরের কাগজে বড় বড় করে হেডলাইন বের হব, রুদ্রনীল চৌধুরী তার সদ্য বিয়ে করা বউকে নির্যাতন করছেন জনসম্মুখে। ভালো লাগবে তখন এইগুলা দেখতে। দোলার কথায় রুদ্র রেগে বলে, শাট আপ। কেন করেছ এই সব তাই বলো। নিজেকে খুব চালাক ভাবো তাই না? ভেবেছ প্রেস মিডিয়া জানলে আমি কিছু করতে পারবো না? একদম না, আমি মোটেও এইসব ভাবি না কখনো, আর কেন ভাববো? সত্যি তো আপনি কিছুই করতে পারবেন না আমাকে। শুধু ভালোবাসতে পারবেন, এর বেশি কিছু? উহু পারবেন না, ভাবান্তর হয়ে বলে দোলা। রুদ্র এবার কিছু বলতে যাবে দোলাকে, তখনই একজন বলে, মিস্টার চৌধুরী প্লিজ এদিকে আসবেন আপনার ওয়াইফকে নিয়ে। আমাদের কিছু প্রশ্ন ছিল আপনাদের কাছে, যদি উত্তরগুলো দিতেন অনেক খুশি হতাম। রুদ্র মুখে জোরপূর্বক হাসি নিয়ে আসার চেষ্টা করে বলে, শিওর। এরপর রুদ্র চলে যায় তাদের কাছে। সোফায় বসে গলার টাইটা ঢিলে করে দেয়। রুদ্র ভীষণ ঘামছে। বাড়িতে এসে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হবে কল্পনাও করেনি। দোলাও এসে রুদ্রর পাশে বসে। প্রেসের লোক ক্যামেরা অন করে ঠিকঠাক করে তাদের কাজ শুরু করে। হঠাৎ বিয়ে, তাও কাউকে না জানিয়ে। এর কারণ কি মিস্টার চৌধুরী? রুদ্র আসলে কি বলবে বুঝতে পারছে না। রুদ্রর মেজাজটা ভীষণ খিটখিটে হয়ে আছে, তার উপর এসব প্রশ্ন। রুদ্র যথেষ্ট চেষ্টা করছে নিজেকে সামলে রাখতে। আসলে বিয়েটা হঠাৎ করে হয়ে যাবে আমরা কেউ ভাবেনি। তেমন কোনো প্ল্যানিং ছিল না আমাদের এখন বিয়ে করার। কিন্তু আমার শ্বশুর মশাই মানে জাহিদ চৌধুরী, উনি চেয়েছিলেন বিয়েটা তাড়াতাড়ি হোক। তাই আর কি, হুট করে ডিসিশন নেওয়া, হুট হয়ে যায় সব। তাই কাউকে জানানোর সময় পাইনি, তবে আমরা জানাইতাম। আমার স্বামী নিজেই আপনাদের ডেকে পাঠাতেন। কি গো বলো, আমি ঠিক বলছি না? মুখে মুচকি হাসি নিয়ে বলে দোলা কথাগুলো। রুদ্র দাঁতে দাঁত চেপে মুখে হাসি নিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ একদম তাই।
আমার ওয়াইফ একদম ঠিক বলেছে। আমি কদিন পরেই আপনাদের ডেকে পাঠাতাম, কিন্তু দেখুন তার আগেই চলে আসলেন আপনারা। জাহিদ চৌধুরী একজন সার্ভেন্টকে ডেকে বলে সবার জন্য নাস্তার ব্যবস্থা করতে। জাহিদ চৌধুরীর কথা মতো সার্ভেন্ট নাস্তা রেডি করতে যায়। আচ্ছা, আপনাদের বিয়েটা কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? একজন মেয়ে প্রশ্নটা করে। মেয়েটার কথায় রুদ্রর হাত মুঠো হয়ে আসে। আর দোলা মুখে লাজুক ভাব এনে বলে দুটোই বলতে পারেন, প্রথমে একটু দেখা সাক্ষাৎ প্রেম, এরপর বিয়ে ঘরোয়া ভাবে। দোলার কথা প্রেসের লোক একদম গিলে খাচ্ছে এমন ভাব। এইদিকে তানিয়া জেসমিন চৌধুরী, জাহিদ চৌধুরী একের পর এক অবাক হয়ে দেখছে সব কাণ্ড। বৌমনি তোমার জন্য যে কি অপেক্ষা করছে আজ তুমি নিজেও জান না। একে তো প্রেসের মানুষ, তার উপর তোমার রোমান্টিক কথোপকথন। আজ তুমি শেষ ব্রোর হাতে নিশ্চিত। আমি কি ধরিবাজ মেয়ে রে বাবা, একের পর এক মিথ্যা বলে যাচ্ছে। তবে মেয়েটার বুদ্ধি আছে বলতে হবে, কিন্তু এইভাবে চলতে দিলে তো হবে না। আস্তে আস্তে নিজের স্থানটা বেশ পাকাপোক্ত করে নিচ্ছে মেয়েটা। আমাকে তো কিছু একটা করতেই হবে এবার, মনে মনে বলে জেসমিন চৌধুরী। আচ্ছা, সব প্রশ্নের উত্তর আপনি কেন দিচ্ছেন? আপনার হাসবেন্ডের কিছু বলার নেই এই ব্যাপারে? নাকি উনি রাজি নয় বিয়েতে? প্রেসের কথায় দোলা চমকে উঠে তাকায়। জাহিদ চৌধুরী ঘাবড়ানো চোখে তাকায় দোলার দিকে। তানিয়া চোখ দুটো স্থির করে তাকিয়ে আছে। জেসমিন চৌধুরী মুখে মৃদু হাসি ঝুলিয়ে। দোলা একদম চুপচাপ আছে, কারণ তার এখানে কিছুই বলার নেই। রুদ্র কিছুক্ষণ চুপ থেকে বলে, কেন রাজি থাকব না? যদি রাজি না থাকতাম তাহলে বিয়েটা হলো কেমন করে? আসলে আমি অনেক টায়ার্ড। আই নিড সাম রেস্ট। তাই আমার হয়ে আমার ওয়াইফ সব বলে দিচ্ছে। ওর বলা মানে আমার বলা। রুদ্রর কথায় সবাই হাঁফ ছেড়ে বাঁচে। দোলা একটা প্রশান্তির নিঃশ্বাস ত্যাগ করে। রুদ্রর কথাগুলো দোলার বেশ ভালো লাগে। যদিও রুদ্র মন থেকে বলেনি, দোলা জানে, কিন্তু সবার সামনে তাকে ওয়াইফ বলেছে, এটাই যেন দোলার কাছে দৃঢ় শান্তি। তো মিস্টার চৌধুরী রিসিপশন পার্টি দিচ্ছেন কবে? প্রেসের কথায় রুদ্র এবার ঘাবড়ে যায়। চমকানো চোখে তাকিয়ে বলে, আসলে রিসিপশন আপাতত করার ইচ্ছে নেই, তবে যদি কখনো সিদ্ধান্ত নিই এই ব্যাপারে অবশ্যই আপনাদের জানাব। আজ আমি উঠি। আমার প্রচণ্ড মাথা ধরেছে। অন্য একদিন বসবো আমরা এই নিয়ে আবার বলে রুদ্র উঠে দাঁড়ায়। তারপর গটগটে পায়ে উপরে চলে যায়। দোলা তো এখন ভেতর ভেতর অনেক ভয় পাচ্ছে। এতক্ষণ নিজেকে যথেষ্ট সাহসী দেখিয়েছে, কিন্তু এখন বাঘের সামনে থেকে কে রক্ষা করবে তাকে? প্রেসের লোক জাহিদ চৌধুরীকে কিছু প্রশ্ন করে চলে যায়। বৌমনি তোমার জন্য আমার অনেক চিন্তা হচ্ছে গো। না জানি কি কি অপেক্ষা করছে তোমার জন্য। ব্রো যা রেগে আছে দেখলাম। তোমার আজ রক্ষে নেই। দোলা অসহায় চোখে তাকিয়ে বলে, একে তো ভয় আছি, তুমি আবার উল্টো ভয় দেখাচ্ছ। কোথায় একটু সাহায্য করবে তা নয়। মুখটা মলিন করে বলে দোলা। তোমাকে আজ কেউ বাঁচাতে পারবে না। আর আমি তো একদম নেই এর মধ্যে। দোলা মা জাহিদ চৌধুরীর ডাকে দোলা তার কাছে যায়। জি বাবা বলুন। আচ্ছা সত্যি করে বলো তো মা,
এই প্রেসের লোককে কে খবর দিয়েছে? দোলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাহিদ চৌধুরী বুঝে যান যে এই সব দোলাই করেছে। তারপরও দোলার মুখ থেকে শুনতে চাই সে। কি হলো বল। আসলে বাবা, আমি জানিয়েছি এদের। আইম সরি বাবা। আমার এটা ছাড়া উপায় ছিল না। আরে সরি বলছিস কেন? আমি তো খুশি হয়েছি এটা করাতে। জাহিদ চৌধুরীর কথায় দোলার তার মুখের দিকে তাকায়। হ্যাঁ রে, আসলে আমিও চাইছিলাম তোদের বিয়েটা পাবলিশড হোক। তাহলে রুদ্র একটু ছাড় দিয়ে চলবে তোকে। তুই আমার কাজটা সহজ করে দিলি। তোর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। এখন সেটা আরো মজবুত করে দিলি। এইভাবে এগিয়ে যা। আমি আছি তোর সাথে। দোলা মুখে হাসি নিয়ে এসে বলে, ধন্যবাদ বাবা। আপনি সাথে থাকলে সত্যি আমি অনেকটা ভরসা পাব। আচ্ছা, এবার ওই দিকটা যা। দেখ কি অবস্থা। দেখে তো মনে হলো অনেক রেগে আছে। না জানি কি কাণ্ড বাঁধিও বসে। তুই কিন্তু একদম ভয় পাবি না ওর সামনে। জাহিদ চৌধুরীর কথায় দোলা একটা ঢোক গিলে বলে, আল্লাহ জানে কি হবে এরপর। রুদ্র ঘরে এসে হাতের ব্যাগটা ছুঁড়ে মারে। টাইটাও খুলে ফ্লোরে ফেলে। চুলগুলো এলোমেলো হয়ে। ঘামে শার্ট অর্ধেক ভিজে গেছে প্রায়। ঘরময় পায়চারি করছে সে। দোলার আসার অপেক্ষা আপাতত। রুদ্র ফোন বেজে ওঠে এর মধ্যে। স্ক্রিনে রাজের নাম্বার দেখে সাথে সাথে রিসিভ করে। দোস্ত, টিভিতে এইসব কি দেখি? তোর আর দোলার বিয়ের খবর পাবলিশ কেমন করে? সব কিছু ওই মেয়েটা করেছে আমার বিশ্বাস। তোকে বলেছিলাম না, মেয়েটা স্বার্থ ছাড়া কিছু বুঝে না। খুব তো ভালো ভালো বলে গুণগান করতি ওর নামে, দেখ কেমন খেল দেখালো। দোস্ত, আমি তো উকিলের সাথে কথা বলেছি তোদের ডিভোর্সের ব্যাপারে। সেটার কি করব এখন? ওইটা আপাতত বন্ধ থাক রাজ। আগে এদিকটা সামলে নিই। তারপর আবার ভাবব। রাখো এখন, ভালো লাগছে না কিছু বলে রুদ্র ফোন কেটে দেয়। আর রাজ একটা প্রাপ্তির হাসি দেয়। কিন্তু রুদ্রর এখন পুরো সন্দেহ দোলার উপর। এতক্ষণ সে রাজকেও সন্দেহের কাতারে রেখেছিল। রাজ হয়তো করেছে সব। কিন্তু রাজের ফোন পেয়ে রুদ্র নিশ্চিত হয় রাজ এই ব্যাপারে কিছু জানে না। রুদ্রর এখন দোলার উপর আরো বেশি রাগ হয়। সন্ধ্যা হয়ে এসেছে। এখনো দোলা রুমে আসেনি। রুদ্র একইভাবে দোলার অপেক্ষা করছে। এখনো ফ্রেশ হয়নি সে। আসলে কোনোভাবেই তার রাগটা কন্ট্রোল করতে পারছে না। বৌমনি আর কতক্ষণ থাকবে এইভাবে? যখনই হোক ঘরে তো তোমায় যাওয়াই লাগবে। আমি বলি কি তুমি এখন যাও। তাহলে হয়তো ভাইয়ার রাগটা কম হবে। না হলে কিন্তু যত সময় যাবে তত খারাপ হবে পরিস্থিতি। দোলা তানিয়ার হাত চেপে ধরে বলে, আমি ওই ঘরে যাব না তানিয়া। ওই রাক্ষসটা আমাকে ঠিক মেরে ফেলবে আজ। তোমার ভাইয়ার চোখগুলো দেখেছ আজ? কেমন আগুন ছুটছিল যেন চোখের মধ্যে। যে কোনো সময় পুড়িয়ে ছাই করে দেবে কাউকে। না বাবা, আমি পারবো না ওনার সামনে যেতে। এটা কেমন কথা বৌমনি? তুমি কত সাহস নিয়ে কাজটা শেষ করলে, আর এখন এসে কিনা ভয় পাচ্ছ? দিস ইস নট ডান বৌমনি। তুমি তো আমার সাহসী বৌমনি। কিছু হবে না।
ওই একটু বকবে বড় জোর। সে তো রোজই বকে, এ আর নতুন কি? কিন্তু বেশি রেগে গেল হিতে বিপরীত হয়ে যাবে, বোঝার চেষ্টা করো। তাহলে যেতেই হবে। তানিয়া ইশারা করে বলে হুম। তানিয়ার কথায় দোলা একটা ঢোক গিলে বলে ওকে যায় তাহলে। দোয়া করো আমার জন্য কেমন। এরপর দোলা তানিয়ার ঘর থেকে বেরিয়ে যায়। চলবে।